সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে যারা ক্লাস করবেন তাদেরকে সবাইকে স্বাগতম। ক্লাস একটু লেট হয়ে গেল 5 মিনিট। সবাই শুনতে পাচ্ছেন কি একটু জানান কমেন্টে। অনেকে লিখছে কেমন আছেন ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আজকে আমাদের সাধারণ জ্ঞানের দ্বিতীয় ক্লাস। তো এই দ্বিতীয় ক্লাসে আজকে আমরা একটু বেসিক আলোচনা করব। প্রথম দিন আমরা অনেকে বলছে কেমন আছেন ভাইয়া, গুড মর্নিং। ইয়েস, ভালো আছি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছেন। আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন তো? আচ্ছা, আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা যোগ হয়েছেন তাদের সবাইকে স্বাগতম। আর আপনারা একটু জানান যে কে কোন জেলা থেকে জয়েন করছেন আমাদের সাথে। শুনতে পাচ্ছি, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, কোন কোন জেলা থেকে জয়েন করতেছেন আপনারা একটু জানান। আর আগের দিন আমরা লাস্ট কি পড়াইছিলাম একটু ভুলে গেছি, একটু কমেন্ট করলে ভালো হয়। আচ্ছা, লাস্ট আমরা কি পড়াইছিলাম সেটা একটু বললে ভালো হয়, দেখেন তো। অনেকে বলছে, যেমন হচ্ছে ফারদিন বলছে জামালপুর থেকে। তারপর হচ্ছে একজন সিলেট থেকে, সুনামগঞ্জ থেকে, সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, যা হোক। আচ্ছা, আমরা আগের দিন লাস্ট কি পড়াইছিলাম একটু জানালে ভালো হবে। কেউ একটু জানান আমাকে। আগের দিন আমরা লাস্ট কি পড়াইছিলাম? দেখতে পাচ্ছি না কেউ। আচ্ছা, কেউ একটু লিখে দেন লাস্ট কি পড়াইছিলাম, আমি ভুলে গেছি কি বিষয়ে। আচ্ছা, যা হোক। আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কেমন হবে, যেহেতু আমাদের অনেকের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, তো ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা কিভাবে হবে সেই বিষয়ে ঢাকা ভার্সিটি থেকে গত 2-1 দিন আগে হচ্ছে আপনার নির্দেশনা দেওয়া হয়েছে। আচ্ছা, এবছর আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু কোভিড-19, তো কোভিড-19-এর কারণে আমাদের ভর্তি পরীক্ষার মান বন্টন সব থেকে কমিয়ে আনা হয়েছে। এবং এবছর আমাদের সব মিলে মার্কস থাকবে মাত্র 100। এই 100 মার্কসের মূল্যায়ন হবে। এই 100 মার্কসের মূল্যায়নের মধ্যে, ও আচ্ছা, আগে পড়েছিল হচ্ছে মুজিব বর্ষ বা জন্ম জয়ন্তী এইগুলো সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, মনে উঠছে, থ্যাংক ইউ। যাই হোক, মুজিব বর্ষ থেকে অবশ্যই প্রশ্ন হবে, আপনারা মুজিব বর্ষ পড়বেন। আচ্ছা, কোশ্চেন কিভাবে হয় এই বিষয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এটা না লিখলে হবে। আচ্ছা, যেহেতু আমরা ফাইনালি পেয়ে গেছি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়ে দিয়েছে যে আমাদের এবছর ভর্তি পরীক্ষা কিভাবে হবে। আচ্ছা, অতীতে আমাদের পরীক্ষা হতো 200 মার্কসের মূল্যায়ন, তাই না? এবছর কিন্তু আমাদের পরীক্ষাটা মোট মান বন্টনটা হচ্ছে 100 মার্কস। এই 100 মার্কসের মধ্যে আমাদের এসএসসি এবং এইচএসসি জিপিএ, এই দুইটা জিপিএ মিলে দুইটা জিপিএ নাম্বার থাকবে হচ্ছে মাত্র 20। সবাই আমরা জানি এই মাত্র 20 নাম্বার থাকবে এখান থেকে। আর বাকি যে 80 মার্কস, এই 80 মার্কস থাকবে হচ্ছে আমাদের আহ, দুইটা বিষয়ে, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে এমসিকিউ। আমরা সবাই জানি যে এমসিকিউ এর মার্কস কিন্তু 40। তার মানে আমরা যে এক কথায় উত্তর যেটা আর কি, এটা হচ্ছে 40 থাকবে। আর বাকি 40 থাকবে হচ্ছে আমাদের লিখিত। তারপরে আমরা বুঝে গেছি যে এবছর পরীক্ষা কিভাবে হচ্ছে, অর্ধেক অর্ধেক। ওকে, 50% লিখিত আর 50% হচ্ছে আপনার এমসিকিউ। এটা হচ্ছে বিষয়। যাক, আপনারা সবাই অবগত বিষয়, আর আমরাও মোটামুটি এটা এখন একেবারে ফাইনাল। ওকে, তবে কোন বিষয়ে কত মার্কস থাকবে এটা কিন্তু আবার নির্দিষ্ট করে বলে নাই। তবে বুঝে রাখবেন যে সাধারণ জ্ঞানেই প্রশ্ন সব থেকে বেশি থাকবে। সো সাধারণ জ্ঞানে আমাকে দুই দিক থেকে আমার করতে হবে। আমার নেটের প্রবলেম কে বলে? আচ্ছা, আমার নেটের কি প্রবলেম? আচ্ছা, পাস মার্কস কত অনেকে জিজ্ঞাসা করছেন। পাস মার্কস হচ্ছে আপনার 32। পাস মার্কস হচ্ছে 100-তে 32। ওকে,
মানে হচ্ছে 100-তে 32 না, 80-র মধ্যে 32। জানেন যে এটা তো আর আমাদের ক্লাস পরীক্ষা না, এখানে 80-র মধ্যে আমাকে 32 পেতে হবে। ওকে। আচ্ছা, আমার নেটের সমস্যা না, আপনাদের নেটের সমস্যা মেবি। ওকে, আমরা আজকে শুরু করব এরপর থেকে। আচ্ছা, আমি আরেকটু বিষয় বলে তারপরে আমরা যাব আজকে বাংলাদেশের ম্যাপে। ওকে। আচ্ছা, বলে রাখি যে এবছর আমাদের আরো কিছু বিষয় জ্ঞান রাখতে হবে। যেমন আমি বলছি মনে হয় যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তি প্রেরণে বাংলাদেশ কিন্তু বর্তমানে আবারও প্রথম। সো বিষয়টা ইম্পর্টেন্ট, আপনারা এটাকে গুরুত্ব দিয়ে পড়বেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে 2021 সালে যেহেতু আপনাদের পরীক্ষা, এই 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কত বছর পূর্ণ হবে? 2021 সালে ঢাবি প্রতিষ্ঠার 100 বছর পূর্তি পালিত হবে। তাহলে ঢাবি প্রতিষ্ঠা হয় কত সালে? আচ্ছা, ঢাবি প্রতিষ্ঠিত হয় 1921 সালের 1 জুলাই। এখন এই যে 1921 সালের 1 জুলাই ঢাবি প্রতিষ্ঠার পরে এই ঢাবির প্রথম ভিসি কে ছিলেন, তারপরে এখানে এই ঢাবি সম্পর্কে যে ইতিহাস, সেই ইতিহাসগুলো আমাদের একটু পড়তে হবে। ওকে। আচ্ছা, এখন কি কি পড়তে হবে? এখান থেকে আপনারা পড়বেন হচ্ছে প্রথম ভিসি কে ছিলেন। সবাই আমরা জানি যে ঢাবির প্রথম ভিসি ছিলেন তিনি একজন বিদেশি, তার নামটা কি বলুন তো? তার নাম হচ্ছে পিজে হার্ট। ওকে। আচ্ছা, এখানে একটু আমি সংযোজন করে দেই যে ঢাবি প্রতিষ্ঠার দিনে পৃথিবীতে আর কোন গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে? যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আমরা অ্যান্সার কি দিব? একটু বলতে পারবেন কেউ? আচ্ছা, ঢাবি প্রতিষ্ঠার দিনে পৃথিবীতে আর কোন গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে ঠিক একই দিনে? আচ্ছা, 1921 সালের 1 জুলাই ঢাবি প্রতিষ্ঠা ছাড়াও পৃথিবীতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটি হচ্ছে চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1921 সালের 1 জুলাই, সেম ডেস একেবারে। মনে থাকবে? তাহলে মনে রাখবেন যে 1921 সালের 1 জুলাই ঢাবি প্রতিষ্ঠার দিনে প্রতিষ্ঠিত হয় বর্তমান পৃথিবীর অন্যতম বৃহৎ রাজনৈতিক দল চায়না কমিউনিস্ট পার্টি। ওকে। আচ্ছা, যেই চায়নায় বর্তমান ক্ষমতাসীন দল হচ্ছে এই চায়না কমিউনিস্ট পার্টি, সবাই জানি আমরা। এই চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1921 সালের 1 জুলাই। তাহলে এটা আমাদের একটু আমরা গুরুত্ব দিয়ে মনে রাখবো। ওকে। আচ্ছা, দেখেন তাহলে এই যে চায়না কমিউনিস্ট পার্টি, এই চায়না কমিউনিস্ট পার্টি 1921 সালে প্রতিষ্ঠিত হলেও এটি কিন্তু ক্ষমতা আসে 1949 সালে। ওকে। 1949 সালে ক্ষমতায় এসে এটি বর্তমান পর্যন্ত একটানা ক্ষমতাসীন, এটা জানি আমরা। 70 বছর অলরেডি ক্রস করে ফেলছে চায়না কমিউনিস্ট পার্টি। তার 100 বছর, সরি মানে তার এই যে 1949 সাল থেকে বর্তমান পর্যন্ত একটানা ক্ষমতায় চায়নায় কোন দল? একটাই দল, সেটা হচ্ছে চায়না কমিউনিস্ট পার্টি, আমরা সবাই জানি। ওকে। আচ্ছা, এটা গেল, যাক এটা মনে রাখবেন। আর ঢাবি থেকে ঢাবি বিষয়ক যে ইতিহাস আছে সম্পূর্ণ পড়বেন। যেমন যদি বলি যে ঢাবির প্রথম উপমহাদেশীয় ভিসি কে? ভিসি মানে ভাইস চ্যান্সেলর। ওকে। ঢাবির প্রথম উপমহাদেশীয় ভিসি কে? উপমহাদেশ মানে কি? মানে আমাদের এই ভারতীয় অঞ্চল, তখন তো আর বাংলাদেশ ছিল না, তাই না? তো এই ভারতীয় অঞ্চল থেকে প্রথম ভিসি হন যিনি, তার নাম হচ্ছে স্যার এ.এফ. রহমান। তার নাম হচ্ছে কি? স্যার এ.এফ. রহমান, অথবা সংক্ষেপে বলা হয় এফ রহমান। এ ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ঢাবির প্রথম বাংলাদেশি ভিসি কে? যদি বলা হয় ঢাবির প্রথম বাংলাদেশি ভিসি কে, মানে বাংলাদেশ, বর্তমান বাংলাদেশে জন্ম এরকম ভিসি কে যদি এ ধরনের প্রশ্ন করা হয়, তাহলে অ্যান্সার হবে রমেশ চন্দ্র মজুমদার। কি নাম? এক্সাম কোন মাসে হতে পারে একজন লিখছে। আচ্ছা, এক্সাম ধরে রাখেন জানুয়ারি, এই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হতে পারে, তবে জানুয়ারি ধরেই আপনারা পড়বেন। আচ্ছা, আবার বলি, রমেশ চন্দ্র মজুমদার বা আর.সি. মজুমদার, সংক্ষেপে কি? রমেশ চন্দ্র মজুমদার অথবা আর.সি. মজুমদার, এটি হচ্ছে ঢাবির প্রথম বাংলাদেশি ভিসি। আর একটু সাউন্ড বাড়ালে ভালো হতো, সাউন্ড তো আর বাড়ে না আমার এখানে।
আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি চেষ্টা করবো নেক্সট দিন মাইক্রোফোন দেওয়ার জন্য। আচ্ছা, আজকে ভাবছিলাম যে ক্লাসটা আপনাদের ম্যাপে নিব, সে ম্যাপে আজকে সম্ভব হচ্ছে না। নেক্সট ক্লাসটা আমি ম্যাপে নিব, ওকে? ম্যাপ দেখিয়ে দেখিয়ে অথবা আমি এঁকে দেখাবো আপনাদের। তো আজকে সম্ভব হচ্ছে না বলে আমরা আজকে আলোচনা করব। নেক্সট ক্লাসটা আমরা বোর্ডে এবং জ্ঞানে নেওয়ার চেষ্টা করব, ওকে? তো ঢাবি বিষয়ক যে ইয়াগুলো আর কি, আপনারা এগুলো বিস্তারিত পড়বেন। ঢাবির কোথায় কি আছে, যেমন মুক্তি ও গণতন্ত্র তোরণ কোথায় অবস্থিত, যদি এই ধরনের প্রশ্ন আসে যে মুক্তি ও গণতন্ত্র তোরণ কোথায় অবস্থিত, এটি হচ্ছে নীলক্ষেতে। নীলক্ষেত দিয়ে আপনার ঢাকা ভার্সিটিতে ঢুকতে হচ্ছে যে গেট, এটি হচ্ছে এই মুক্তি ও গণতন্ত্র তোরণ, এটাকে অনেকে ঢাবি গেটও বলে। তাহলে এটি কোথায় অবস্থিত? যদি বলা হয় এক কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, আর স্থান বললে হচ্ছে নীলক্ষেতে অবস্থিত। সো ঢাবি বিষয়ক এইসব তথ্যগুলো আপনারা বিস্তারিত পড়বেন। আচ্ছা, আমি আজকে একটু আমাদের বাংলাদেশ বিষয়ক যে বেসিক ক্লাস আছে সেই বেসিক ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা একটু লিখে নেবেন, ওকে? আচ্ছা, আপনারা একটু লিখে নেবেন এই বাংলাদেশ বিষয়ক যে এটা আছে। আচ্ছা, একটু বলি, সেটা হচ্ছে বাংলাদেশ পরিচিতি। আমাদের শিরোনাম লেখেন বাংলাদেশ পরিচিতি। বাংলাদেশ পরিচিতি। আসলে এই ক্লাসটা এইভাবে নেওয়া ঠিক হবে কিনা বুঝতেছি না। আচ্ছা, বাংলাদেশ পরিচিতিতে আমরা লিখব, লেখেন, ওকে? আচ্ছা, প্রথমে একটু আসি আমি, যে বিষয়টা বারবার আসে সেটা আমি আবারও একটু বলি, যে বাংলাদেশের আয়তন কত। আচ্ছা, বাংলাদেশের আয়তন কত এটা নিয়ে আমরা অনেকে অনেক রকমের কনফিউজড, যে বাংলাদেশের আয়তন কত। অনেকে বলে যে 1,47,610 বর্গ কিলোমিটার, আবার অনেকে বলে 1,47,570 বর্গ কিলোমিটার। আচ্ছা, এই যে মানে ইয়াটা এখানে সঠিক কোনটা, যদি পরীক্ষা আসে আমি কোনটা অ্যান্সার দিব? আচ্ছা, আপনি একটু বলেন তো, বাংলাদেশের আয়তনে আমরা কোনটা অ্যান্সার দিব? 1,47,570 নাকি 610 বর্গ, কোনটা দিব? এই যে একজন লিখছে মোহাম্মদ মোকাম্মেল হক রিফাত, ও লিখছে 1,47,610। ফারদিন ফারদিন লিখছে হচ্ছে 1,47,610, একই লিখছে। আচ্ছা, অনেকেই 670 লিখছে একজন। আচ্ছা, পারভিন আক্তার লিখছে 570। আচ্ছা, 610, বেশিরভাগ অ্যান্সার 610 দেখতেছি। আল্লাহ, সবাই 610 দিচ্ছে। আচ্ছা, মোহাম্মদ শামসুদ্দিন রোমান উনি বলছেন 610। সুমাইয়া রিমি উনি বলছেন 570। মেহেদি হাসান 610। সানোয়ার তরি 610। আফরিন 610। আল্লাহ, সবাই 610 বলতেছে বেশিরভাগই। গোবিন্দ নাকি উনি বলছেন 570। আচ্ছা, 610। আচ্ছা, এইখানে একটু আমি বলে রাখি, আমাদের আয়তন অবশ্যই 1,47,570 বর্গ কিলোমিটার। কেন? কারণ দেখেন যে সরকার থেকে প্রতি বছর একটা সমীক্ষা দেয়, এটাকে বলা হয় বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা। এবছরেরটা হচ্ছে, আপনারা আর লিখেন না, আমরা খুবই ভুলের মধ্যে আছি। এবছরে কিন্তু আমাদের সরকারের যে অর্থনৈতিক সমীক্ষা, সেই অর্থনৈতিক সমীক্ষা থেকে সরকারিভাবে যেই তথ্য দেওয়া হয়েছে সেখানে বলা আছে 1,47,570 বর্গ কিলোমিটার। সো এটাই সঠিক অ্যান্সার, সরকার যেটা বলবে এটাই সঠিক অ্যান্সার। আচ্ছা, এখন ছিটমহল বিনিময়ের পরে বাংলাদেশের আয়তন যে বেড়ে গেছে, সেই বেড়ে যাওয়াটা কিন্তু আমাদের এখনো এখানে যোগ করেনি। সো যেহেতু যোগ করেনি, তাহলে অ্যান্সার এই কত হবে? এই 570 বর্গ কিলোমিটারই হবে, ওকে? এটা নিয়ে যেন আপনাদের কোনো নেক্সট টাইম ভুল না হয়, বলে দিলাম। নেক্সট টাইম আপনাদের জন্য ভুলটা না হয়, তাহলে অ্যান্সার হবে 570, নট 610, ওকে? এটা আপনারা মনে রাখবেন। তার মানে সরকার থেকে, মানে সরকারিভাবে যেটা বলবে ওটাই আপনার পরীক্ষা অ্যান্সার, বুঝছেন কিনা? আচ্ছা, বলে রাখি যে বাংলাদেশকে স্বীকৃতি কে দিয়েছে প্রথম, ভুটান নাকি ভারত? এই ক্ষেত্রে সরকারিভাবে যেটা বলা বাংলাদেশ থেকে, আমাদের ভর্তি পরীক্ষা ওটাই কাউন্ট করবে,
ওকে, তাহলে সরকারিভাবে কি বলা আছে? অবশ্যই বলা আছে ভুটান। সুতরাং আমাদের প্রথম স্বীকৃতি দেয় ভুটান, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কারণ পরীক্ষা নিবে সরকারিভাবে, সো সরকারিভাবে অ্যান্সার হবে, আমরা যেন এখানে ভুল না করি। ওকে, আচ্ছা এবার একটু আসি আমরা আমাদের এই বাংলাদেশের যে মানচিত্র, এই বাংলাদেশের মানচিত্র আমরা বর্তমান যে আকারটা দেখতে পাচ্ছি, তাই না? এই বাংলাদেশের মানচিত্রের বর্তমান যে আকারটা, এটি আমি পরবর্তীতে ক্লাসে আপনার দেখাবো, সমস্যা নেই, তবুও একটু আলোচনা করি। আচ্ছা, বাংলাদেশের মানচিত্রের বর্তমান যে আকারটা, এই আকারটা কিন্তু আমরা কত সালে পাই? এটি কি 1971 সালে পেয়েছি নাকি 1947 সালে পাই বলেন তো? আচ্ছা, আমাদের মানচিত্রের যে বর্তমান আকার, এই আকারটি আমরা কত সালে পাই? 1947 নাকি 1971 বলেন তো? আচ্ছা, আমাদের মানচিত্রের যে বর্তমান আকার, এই আকারটি কিন্তু আমরা পাই 1947 সালেই। কেন বলেন তো? কারণ পাকিস্তান নামক যে অদ্ভুত রাষ্ট্রটি সৃষ্টি হয় পৃথিবীতে, যা দুই প্রান্ত, তাই না? দুই প্রান্ত, তার মানে একটা হচ্ছে পশ্চিম দিকে আর একটা হচ্ছে আমাদের এই পূর্ব দিকে। ভারতের দুই প্রান্তে দুইটা সীমান্ত নিয়ে সৃষ্টি হয় পাকিস্তান। তার মানে যেহেতু আমাদের চারদিকে প্রায় ইন্ডিয়া, তিন দিকে প্রায় ইন্ডিয়া, হ্যাঁ, আর একদিকে সামান্য মায়ানমার, সুতরাং আমাদের মানচিত্রের আকারটা আমরা 1947 সালেই পেয়ে যাই। এখন আমাদের এই যে সীমানাটা বর্তমান, এই সীমানাটার কিন্তু একটা নাম আছে, কারণ এই সীমানা যিনি ভাগ করছে সেই ব্যক্তির নামে আমাদের সীমানার নামকরণ করা হয় র্যাডক্লিফ লাইন। কি বলেন তো? র্যাডক্লিফ লাইন। ওকে, তাহলে বাংলাদেশের সীমানার নাম কি? আচ্ছা, র্যাডক্লিফ লাইন মনে রাখবেন এটা। তাহলে কার নামে নামকরণ করা হয়? একজন ব্রিটিশ সার্ভেয়ার বা জরিপকারী, তার নাম হচ্ছে স্যার সিরিল র্যাডক্লিফ। নামটা মনে রাখবেন, স্যার সিরিল র্যাডক্লিফ। এর নাম অনুসারে আমাদের বাউন্ডারির নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। কি লাইন? র্যাডক্লিফ লাইন। ওকে, আমি পরবর্তী দিন দেখাই দেবো আপনাদের। তাহলে স্যার সিরিল র্যাডক্লিফের নাম অনুসারে আমাদের বাউন্ডারির নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন, মনে রাখবেন এটা। এখন যদি প্রশ্ন আসে, কিভাবে আসবে? যে বাংলাদেশ ভারত, আবার বলি, বাংলাদেশ ভারত সীমানা কমিশন কি নামে পরিচিত? সরি, বাংলাদেশ ভারত বিভক্তকারী সীমানা বা সীমারেখা কি নামে পরিচিত? তাহলে অ্যান্সার হবে র্যাডক্লিফ লাইন। লাইন মানে কি? সীমারেখা। ওকে, তাহলে বাংলাদেশ ভারত অথবা বাংলাদেশ মায়ানমার বিভক্তকারী সীমারেখার নাম র্যাডক্লিফ লাইন, মনে থাকবে, র্যাডক্লিফ লাইন। ওকে, এটা হলো ব্যাপার। আচ্ছা, এটা গেল সীমানা। এখন এই যে স্যার সিরিল র্যাডক্লিফ, এনাকে কোন দেশ থেকে আনা হয়? ইনি কিন্তু এই আমাদের ভারতীয় কেউ না বা বাংলাদেশেও কেউ না, ইনি একজন বলছে স্যার ক্লাসগুলো বোর্ডে নিতে পারলে ভালো হতো। হ্যাঁ, আমারও বোর্ড আছে, কিন্তু আমি আজকে একটু বোর্ডের জন্য আমি মোটামুটি প্রিপার না। ওকে, আমি নেক্সট দিন আপনাদের বোর্ডে নিব। আর যদি আপনারা বেশি ক্লাস করতে চান, তাহলে এই গ্রুপে হয়তো রেগুলার সপ্তাহে একটা ক্লাসই হবে। আমার একটা গ্রুপ আছে, আপনারা ওই গ্রুপটাই করতে পারেন, ওখান থেকে ক্লাস করতে পারবেন। আমি ওখানে প্রায় লাইভ ক্লাস নেই, আমি আজকেও নিব রাতের বেলা। এটি হচ্ছে, আপনারা লিখে নেন তাহলে, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল নামে একটা পেজ, গ্রুপ আর কি, পেজ না, একটু লেখেন কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল ইংলিশে, CURRENT, কারেন্ট অ্যাফেয়ার্স, AFFAIRS, অ্যাফেয়ার্স ম্যানুয়াল, MANUAL। ওকে, এই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল পেজ থেকে আপনারা ক্লাসগুলো করতে পারবেন যদি আপনারা চান। আমার ওখানে প্রায় লাইভ ক্লাস হয়, এবছরও শুরু করব, এই কয়েকদিন মধ্যে শুরু করব, আপনারা ক্লাসগুলো করতে পারেন। কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল থেকে আমি এক্সট্রা কিছু ক্লাস নিয়ে দেবো আপনাদের, যদি আপনারা চান আর কি। আচ্ছা, যেহেতু আমি ক্লাসের সুযোগ পেয়েছি, একটু আরেকটু বলে রাখি যে আমাদের একটা বইয়ের নাম আপনাদের আগেই বলছিলাম, সেটি হচ্ছে জিকে পাওয়ার। ওকে, জিকে পাওয়ার। এই জিকে পাওয়ার বইটা আপনার খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন, সপ্তাহখানেকের ভিতরে। তো দেশের যে যে প্রান্তে আছেন, সেই প্রান্ত থেকে আপনারা এই জিকে পাওয়ার
হ্যাঁ হ্যাঁ একজন লিখছে, হ্যাঁ ওইটাই। আচ্ছা, জিকে পাওয়ার বইটা আপনারা দেশের বিভিন্ন লাইব্রেরিতে পাবেন। তো কোথায় কোথায় পাওয়া যাবে এটা আমরা এই গ্রুপের মাধ্যমে বলে দিব। এটা তো ঢাকার নীলক্ষেত, ফার্মগেট সহ দেশের প্রায় প্রত্যেকটা লাইব্রেরিতে পাবেন, সেই ব্যবস্থা আমরা করে দেবো জেলা শহরগুলোয় বা থানা শহরে। ওকে, জিকে পাওয়ার নামটা মনে রাখবেন। আর আমি তো সাম্প্রতিকের জন্য বলছিলাম আপনাদেরকে, যারা সংগ্রহ করছেন বা করেননি উভয়কে বলি, ওই যে আমার যে বইটা আছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল, ইংরেজিতে লেখা দেখেন। এই বইও আমার ইয়ার লিঙ্ক দেওয়া আছে, দেখেন এটা। এটাই আপনারা মোটামুটি এবছরের সকল সাম্প্রতিক পাবেন একসাথে, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য লাগে। এটা বিসিএস বলেন বা যে কোনো জব বলেন, সবের জন্য উপযোগী। তো বইটার নাম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল 2020, আর আমার নাম দেওয়া আছে দেখেন যে আব্দুর রহমান শ্রাবণ আর ডক্টর আমিনুল ইসলাম। ওকে, এটা সব জেলায় পাবেন, সব জেলায় সকল স্থানে। তো আপনারা এই জিকে পাওয়ার আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল সাম্প্রতিকের জন্য আপনারা দুইটা বই মিলিয়ে পড়বেন। ওকে, ও আরেকটা বই বের হবে, এটা হচ্ছে জিকে ক্যাপ্টেন। ক্যাপ্টেনটাও আপনারা পড়বেন, এটা সাম্প্রতিকের জন্য। ওকে, বইয়ের লেখা সব উল্টো। বইয়ের লেখা কি উল্টো দেখা যাচ্ছে? আচ্ছা, জানি না। এইটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল দেখালাম। তো আপনারা পারলে সংগ্রহ করে পড়বেন, ভাল লাগলে কিনবেন আর কি। ওকে, কিনতে হবে এমন না। ওকে, রাখি তাহলে, আমরা ক্লাস শুরু করি আবার। যা হোক, তো এবার একটু আসি আমাদের মানচিত্র। এটা গেল তো ভাগ করছে তিনি সিরিল র্যাডক্লিফ। এবার একটু আসবো আমাদের মানচিত্র প্রথম যিনি অঙ্কন করেন তার নাম কি। আচ্ছা, বলে রাখি যে বাংলাদেশের মানচিত্র প্রথম যে ব্যক্তি অঙ্কন করেন সে ব্যক্তির নাম হচ্ছে মেজর জেমস রেনেল। নাম কি? মেজর জেমস রেনেল। নামটা একটু লিখে রাখেন। বাংলাদেশের মানচিত্র, একজন বলছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি ভাইয়া। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স না, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল। কারেন্ট অ্যাফেয়ার্সের তো সাম্প্রতিক থাকে বিক্ষিপ্তভাবে, আমাদেরটা থাকে একেবারে গুছানো। ওকে, আচ্ছা, তাহলে বাংলাদেশের মানচিত্র যিনি প্রথম অঙ্কন করেন সে ব্যক্তির নাম মেজর জেমস রেনেল। ঠিক আছে, মেজর জেমস রেনেল। আচ্ছা, মেজর জেমস রেনেল বা জেমস রেনেল নামটা লিখে রাখেন। আচ্ছা, এবার একটু আসি বাংলাদেশের সাথে মোট কতটি দেশের সীমান্ত আছে। আচ্ছা, বাংলাদেশের সাথে মোট আন্তর্জাতিক সীমান্ত আছে দুইটি দেশের সাথে, একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে মায়ানমার। তাহলে মনে রাখবে যে আমাদের সাথে দুইটি দেশের আন্তর্জাতিক সীমানা আছে, একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে মায়ানমার। ওকে, আসলে ক্লাসটা আমি একটু দেখি বোর্ডে নেওয়া যায় কিনা, দাঁড়ান। একটু আয় তো। তুই কর। হ্যাঁ, ক্যামেরাটা এদিকে ঘুরাই দিতাম। আচ্ছা, আমি একটু চেষ্টা করছি যে পিছনে দিতাম। একটু ঘুরাই দেয়, এদিকে কালো আসবে না। পিছনে ক্যামেরা তুই পিছনে ক্যামেরাটা। ওকে, আচ্ছা, আমি ক্লাসটা লাইভ ইয়াতেই নেই, ক্যামেরা লাইভে যাবে এখন? সরি, ইস্যু যাবে, ব্যাকে যাবে? ব্যাকে যাবে না, আমি তো দেখ, আমি দেখতেছি। পিছনে যাবে না, না, এটাতে কি আমারই না আসলে। ঠিক করে বলো। আসলে আচ্ছা, দেখো তো দেখা যায় কিনা, দেখা যায় কিনা একটু দেখেন। আচ্ছা, আমি একটু দেখাই। বাংলাদেশ যেহেতু, আচ্ছা ধরেন এটা বাংলাদেশের মানচিত্র আঁকার চেষ্টা করছি আমরা।
দেখেন এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। দেখেন তো সোজা দেখা যায় কিনা। যায়। আচ্ছা যাক, দেখতে পাচ্ছেন বিষ্ণু হচ্ছে কৃষ্ণ। আচ্ছা দেখা যায় তাহলে, ওকে। দেখেন তাহলে এটা বাংলাদেশের মানচিত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের এই যে মানচিত্র আকারটা, এই আকারটি যিনি প্রথম দেন তিনি কে, মানে এই আকারে প্রথম দিনে আঁকেন সেই ব্যক্তির নাম হচ্ছে মেজর জেমস রেনেল, ওকে। এখন দেখেন আমাদের সাথে দুইটি দেশের সীমান্ত আছে। একটা হচ্ছে তিন দিকে হচ্ছে ভারত, তিন দিকে বলতে কোন দিকে দেখেন, পশ্চিম দিকে ভারত, উত্তর দিকে পুরোটা ভারত, আর পূর্ব দিকে বেশিরভাগ ভারত, তবে কিছুটা আছে মায়ানমার। তাহলে দক্ষিণ দিকে কিছুটা আছে কি মায়ানমার, দক্ষিণ না, দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে যে সীমান্ত এটার নাম হচ্ছে কোন দেশ, মায়ানমার, ওকে। আচ্ছা এটা হচ্ছে মায়ানমারের সাথে সীমান্ত। আচ্ছা এখন একটু দেখি আমরা আমাদের দক্ষিণ দিকে যেটা আছে, একেবারে দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। কি সাগর? বঙ্গোপসাগর, ওকে। আচ্ছা এখন দেখেন এই যে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আর দক্ষিণ পূর্ব দিকে সামান্য মায়ানমার, এইটা বাদ দিলে বাকি যে তিন দিকটা আছে, এই দিকটা যেমন এই যে পূর্ব দিক, উত্তর দিক এবং পশ্চিম দিক, এই তিন দিকই সম্পূর্ণ আচ্ছা উল্টা দেখা যায়, তাই উল্টা দেখা যায়। ব্যাক ক্যামেরা ইউজ করেন। আচ্ছা এখন কি ব্যাকে যাওয়া যাবে? এটা এটি ঘুরে দিত। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়ান। এদিকে এদিকে ঘুরে দিই। হ্যাঁ হ্যাঁ ঘুরে দেখুন। আচ্ছা এখন দেখেন তো দেখা যায় কিনা। তুই ইয়ে করিস। একটু এদিকে দে। এবার কি আছে নাকি এদিক ঘুরে দিব? কালো আসে না? আচ্ছা এবার দেখা যায় উল্টা নাকি ইয়া দেখা যায়, দেখেন তো এবার কি উল্টা দেখা যায়? উল্টা দেখা যায়, লেখা লেখা মানচিত্র সব উল্টো। এবার কি উল্টো দেখেন তো। আচ্ছা ঠিক আছে, দেখতো কেউ লাগে এটা। এখন ঠিক আছে। ও ওকে, তাহলে এখন ঠিক আছে, আমরা দেখি। আচ্ছা আবারও একটু বলি, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র। আঁকার চেষ্টা করছি বাট এটা অনেক কঠিন, এত কম পরিসরে আঁকা যায় না। আচ্ছা তারপর আমরা দেখি বাংলাদেশের সাথে দুটি দেশের আন্তর্জাতিক সীমান্ত, এর একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে মায়ানমার। আচ্ছা আমাদের তিন দিকে হচ্ছে এই ভারত এবং মায়ানমার। এখন আর দক্ষিণ দিকে হচ্ছে সামান্য আছে যেটি হচ্ছে বঙ্গোপসাগর। তো এই বঙ্গোপসাগর দক্ষিণ দিকে আর তিন দিকে হচ্ছে আমাদের এই দুটো দেশের সীমান্ত। তাহলে আমাদের প্রায় তিন দিকে ভারত, তিন দিকে মানে কি আমাদের পশ্চিম দিকে পুরোটা ভারত, উত্তর দিকে পুরোটা ভারত, আর পূর্ব দিকে হচ্ছে দুটো রাষ্ট্র, একটা হচ্ছে ভারতের কিছু অংশ আর বেশিরভাগ আর কিছু অংশ হচ্ছে মায়ানমারের, ওকে। তাহলে আমাদের সাথে মোট দুইটি দেশের সীমান্ত। এখন দেখেন যে এই যে বাংলাদেশ মায়ানমার অথবা বাংলাদেশ ভারত, আবারও বলি বাংলাদেশ মায়ানমার অথবা বাংলাদেশ ভারত বিভক্তকারী সীমারেখার নাম র্যাডক্লিফ লাইন। কি লাইন? র্যাডক্লিফ লাইন, অর্থাৎ স্যার সিরিল র্যাডক্লিফের নাম অনুসারে এই লাইনের নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। মনে থাকবে। আচ্ছা এখন একটু আমরা দেখাবো আমাদের সাথে যে ভারতের তিন দিকের সীমান্ত, এই তিন দিকের সীমান্তটা একটু দেখানোর চেষ্টা করব। ও একটু বলে রাখি যে আমাদের মোট সীমান্ত কত। আচ্ছা আমাদের মোট সীমান্ত হচ্ছে 5138 কিলোমিটার। মনে রাখবেন আমাদের মোট সীমান্ত হচ্ছে 5138 কিলোমিটার। অর্থাৎ মোট সীমান্ত বলতে আমি কি বুঝি, একই সাথে স্থল সীমান্ত প্লাস এইদিকে আছে জল সীমান্ত। এই পুরো বাংলাদেশটা যে চারদিকে যে বর্ডার আছে, এটির এটির ইয়া হচ্ছে কত
ব্যাস হচ্ছে কত 5138 কিলোমিটার। এটি হচ্ছে আমাদের মোট সীমান্ত, মনে থাকবে। এখন যদি বলা হয় যে আমাদের স্থল সীমান্ত কত, স্থল মানে কি, যেটা হচ্ছে পানি বাদে, মানে বঙ্গোপসাগরের যে সীমান্ত আছে 711, এই 711 বাদ দিলে যেটা থাকে এটা হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে স্থল সীমান্ত। ওকে, আচ্ছা আমাদের স্থল সীমান্ত হচ্ছে 4427, 4427 কিলোমিটার মনে রাখবেন, অর্থাৎ 4427 কিলোমিটার হচ্ছে আমাদের স্থল সীমান্ত, মনে থাকবে। আর জল সীমান্ত মানে হচ্ছে যেখানে পানি, এই জল সীমান্ত হচ্ছে আমাদের 711 কিলোমিটার। ওকে, আচ্ছা এখন আসি আমরা এই যে স্থল সীমান্ত, এই স্থল সীমান্ত দুইটি দেশের সাথে, একটি হচ্ছে ভারত তিন দিকে প্রায়, আর এইদিকে সামান্য মায়ানমার। তাহলে ভারতের সাথে সীমান্ত হচ্ছে আমাদের 4138 কিলোমিটার ভারতের সাথে সীমান্ত, মনে রাখবেন 4138 কিলোমিটার ভারতের সাথে সীমান্ত। তাহলে ভারতের সাথে 4138 কিলোমিটার, আর মায়ানমারের সাথে সীমান্ত হচ্ছে আমাদের খুবই কম, মাত্র 271 কিলোমিটার। হয়নি। সরি, 500 হয়ে গেছে, মাত্র 271 কিলোমিটার, মাত্র 271 কিলোমিটার হচ্ছে মায়ানমারের সাথে আমাদের সীমান্ত, মনে থাকবে। তাহলে এটি হলো আমাদের স্থল সীমান্ত দেখলাম। এখন আমরা দেখব ভারতের সাথে আমাদের যে সীমান্ত আছে, এই সীমান্ত যে কয়টি রাজ্যের সাথে, সে রাজ্যগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেটা কিভাবে একটু দেখি আমরা। দেখেন, ভারতের সাথে আমাদের মোট 5টি রাজ্যের সীমান্ত। আমরা জানি যে ভারতে বর্তমানে মোট কতটি রাজ্য আছে বলুন তো। আচ্ছা, ভারতে বর্তমানে রাজ্য আছে বর্তমানে কয়টি বলুন তো। আচ্ছা, ভারতে বর্তমান রাজ্য সংখ্যা হচ্ছে 28টি। এই 28টি রাজ্যের মধ্যে 29টি ছিল কিন্তু গত বছর, বাট কাশ্মীর বিলুপ্ত হওয়ার পরে ভারতের বর্তমানে রাজ্য কয়টি, বর্তমানে হচ্ছে 28টি। এই 28টি রাজ্যের মধ্যে এই বাংলাদেশের সীমান্তে রাজ্য আছে কয়টি, বাংলাদেশের সীমান্তে ভারতের রাজ্য হচ্ছে 5টি। কয়টি রাজ্য? 5টি। আচ্ছা, এখন একটু বলে রাখা দরকার যে ভারতের বর্তমানে রাজ্য যেহেতু কয়টি, 28টি, তাহলে ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল কয়টি? আচ্ছা, ভারতের বর্তমানে কেন্দ্র শাসিত অঞ্চল হচ্ছে 8টি। ওকে, এটা মনে রাখবেন। তাহলে সর্বশেষ যে রাজ্যটি ভারতে বিলুপ্ত হয় তার নাম কি? সেটি হচ্ছে জম্মু ও কাশ্মীর। আচ্ছা, বর্তমানে জম্মু ও কাশ্মীর বিভক্ত হয়ে দুইটি কেন্দ্র শাসিত অঞ্চল হয়, একটি হচ্ছে জম্মু ও কাশ্মীর, আরেকটি হচ্ছে লাদাখ। ঠিক আছে, তাহলে লাদাখ এবং জম্মু ও কাশ্মীর এটি ভারতের কি, এই দুটি হচ্ছে ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল, এটি মনে রাখবো আমরা। ওকে, তাহলে আমাদের সীমান্তে ভারতের রাজ্য কয়টি? আমাদের সীমান্তে হচ্ছে ভারতের রাজ্য মোট 5টি। আচ্ছা, এখানে একটু বলে রাখা দরকার, আর একটু বলে রাখি যে বাংলাদেশের সাথে যেমন বৃহত্তম সীমান্ত কার সাথে যদি বলা হয়, ভারত নাকি মায়ানমার, নিঃসন্দেহে আমাদের সবচেয়ে দীর্ঘতম সীমান্ত ভারতের সাথে। এবং এই ভারত বাংলাদেশ সীমান্ত এটি হচ্ছে পৃথিবীর 5ম বৃহত্তম সীমান্ত, মনে রাখবেন। কি বলতো, ভারত বাংলাদেশ সীমান্ত পৃথিবীর 5ম বৃহত্তম সীমান্ত। তাহলে যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম সীমান্ত কোন দুটি দেশের, তাহলে এটি আনসার হবে পৃথিবীর বৃহত্তম সীমান্ত দুটি রাষ্ট্রের, এটি হচ্ছে কানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র সীমান্ত। তাহলে কানাডা আমেরিকা সীমান্ত পৃথিবীর দীর্ঘতম সীমান্ত। ওকে, এখন যদি বলা হয় পৃথিবীর সব থেকে বেশি সীমান্ত কোন দেশের সাথে, অথবা পৃথিবীর সবচেয়ে বেশি সীমান্ত বেষ্টিত দেশ কোনটি, তাহলে অ্যান্সার হবে কিন্তু আবার চায়না। ঠিক আছে, আচ্ছা পৃথিবীর সব থেকে বেশি সীমান্ত চায়নার সাথে। আচ্ছা, চায়নার সাথে পৃথিবীর 14টি দেশের সীমান্ত আছে, মনে রাখবেন। এটি হচ্ছে স্থল সীমান্ত, এর বাইরেও জল সীমান্ত আছে 5টি দেশের সাথে। তার মানে সব থেকে বেশি সীমান্ত বেষ্টিত দেশ কোনটি, অ্যান্সার হবে চীন। ওকে, আচ্ছা যদি বলা হয় সব থেকে বেশি স্থল সীমান্ত কোন দেশের, তাহলে কিন্তু অ্যান্সার হবে চীন ও রাশিয়া। কারণ রাশিয়ারও কিন্তু 14টি দেশের সাথে স্থল সীমান্ত আছে। তাহলে রাশিয়া এবং চায়নায় উভয় রাষ্ট্রের 14টি করে স্থল সীমান্ত আছে। যাই হোক, আমরা দেখব
ভারত বাংলাদেশ সীমান্ত। তাহলে মনে রাখবেন যে ভারত বাংলাদেশ সীমান্ত পৃথিবীর পঞ্চম বৃহত্তম সীমান্ত। আচ্ছা, এবার একটু আসি, ভারতের সাথে যেমন আমাদের সব থেকে দীর্ঘতম সীমান্ত, তেমনই ভাবে কিন্তু ভারতেরও সবচেয়ে দীর্ঘতম সীমান্ত বাংলাদেশের সাথে। তাহলে মনে রাখতে হবে আমাদের দীর্ঘতম সীমান্ত ভারতের সাথে, আবার ওদেরও দীর্ঘতম সীমান্ত আমাদের সাথে। ওকে, এটা মনে রাখবেন। এবার একটু দেখবো আমরা ভারতের সাথে আমাদের যে 5টি রাজ্যের সীমান্ত আছে সেটি কোথায় কিভাবে। আচ্ছা দেখেন, আমাদের উত্তর দিকে সামান্য অংশ, সব না কিন্তু, উত্তর দিকের কিছু অংশ আর পশ্চিম দিকে পুরোটা অংশ জুড়ে অবস্থিত ভারতের যে রাজ্য তার নাম পশ্চিমবঙ্গ। এটির নাম কি? পশ্চিমবঙ্গ। ওকে, তাহলে মনে রাখবেন এখানে কিভাবে প্রশ্ন আসে, পশ্চিমবঙ্গের অবস্থান বাংলাদেশের কোন দিকে? এটি হচ্ছে বাংলাদেশের পশ্চিম দিকে, নট অনলি পশ্চিম দিকে, কারণ আমাদের উত্তর দিকেও সামান্য অংশ আছে পশ্চিমবঙ্গের সীমান্ত। আমরা জানি যে এইদিকে আছে জলপাইগুড়ি, কোচবিহার, এইদিকে কোচবিহার জেলা, এদিকে জলপাইগুড়ি জেলা, এদিকে দার্জিলিং জেলা। ঠিক আছে, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলো কিন্তু আমাদের উত্তর দিকে, নট পশ্চিম দিকে। ওকে, তাহলে মনে রাখবেন আমাদের সাথে ভারতের কোন রাজ্যের সবচেয়ে দীর্ঘতম সীমান্ত? এটি অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ রাজ্যের। ওকে, যদি বলা হয় পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমান্ত আছে? আচ্ছা, অনেক বইয়ে লেখা আছে 8টি, অনেক বইয়ে লেখা আছে 9টি, তবে আমি বলবো যে অ্যান্সার হবে 10টি। কারণ আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের ম্যাপে যে দেখবেন যে ওদের 10টি জেলা আমাদের বাংলাদেশকে স্পর্শ করছে, তাই। ওকে, আচ্ছা এবার দেখব আমাদের উত্তর দিকে দেখেন যে যেখানে পশ্চিমবঙ্গ শেষ, এখানে যে একটা রাজ্য আছে, তবে রাজ্যটা ছোট ভারতের। একটু বলে রাখি যে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানীর নাম সবাই আমরা জানি, রাজধানীর নাম হচ্ছে কলকাতা। কি? কলকাতা। ঠিক আছে, এটা আমরা জানি যে সমগ্র ইন্ডিয়ার রাজধানী একসময় কলকাতা ছিল, এটা যদিও 1911 সাল পর্যন্ত। ওকে, আচ্ছা এখন বলে রাখি যে আমাদের উত্তর দিকে দেখেন, এইদিকে ময়মনসিংহ বিভাগ, এই ময়মনসিংহ বিভাগের পাশে এইদিকে যে রাজ্যটা আছে, এত বড় হবে না, ছোট হবে, এদিকে রাজ্যটা আছে, না বড়ই হবে, এরকম হবে, হ্যাঁ। আচ্ছা, আমাদের উত্তর দিকে, সোজা কথা, আমাদের উত্তর দিকে ভারতের যে রাজ্য, সেই রাজ্যে প্রচুর পরিমাণে মেঘ, প্রচুর পরিমাণে কি আছে? মেঘ আছে। তো এই মেঘের নাম অনুসারে এটা নাম হচ্ছে মেঘালয়। তাহলে আমাদের উত্তর দিকে ভারতের যে রাজ্য তার নাম মেঘালয়। ওকে, মেঘের আলয়, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই মেঘালয়ের রাজধানীর নাম কি? আচ্ছা, মেঘালয়ের রাজধানীর নাম শিলং শহর। কোন শহর? শিলং। তলবর শি। আচ্ছা, এটা অনেক ছোট লাগতেছে, আমি একটু ভিতরে লিখে দিই বাংলাদেশে, শিলং। রবীন্দ্রনাথের শেষের কবিতায় এই শিলং শহরের কথা উল্লেখ আছে, এবং শিলং শহরের পটভূমিতে রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাসের নাম শেষের কবিতা। তাহলে শেষের কবিতা এটা কি গল্প, নাকি কবিতা বই, নাকি উপন্যাস? বলুন তো কি? শেষের কবিতা কিন্তু আপনার একটি উপন্যাস। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথের শেষের কবিতার প্রেক্ষাপট ছিল এই শিলং শহর, মনে থাকতে হবে। তাহলে এই যে মেঘালয়, নামেই বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে মেঘ আছে, তাই না? নিঃসন্দেহে পৃথিবীতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় যেই অঞ্চলে, সেটি হচ্ছে এই মেঘালয়। এবং মেঘালয়ের 2টি স্থানে সব থেকে বেশি বৃষ্টি হয়। এর একটি হচ্ছে মৌসিনরাম, জায়গার নাম কি? মৌসিনরাম, মনে রাখবেন, লিখে দেই, মেঘালয়ের মৌসিনরাম। এই মেঘালয়ের মৌসিনরাম হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিবহুল স্থান, মনে থাকবে। তাহলে পৃথিবীতে সব থেকে বেশি বৃষ্টি হয় কোথায়? এটি হচ্ছে মেঘালয়ের মৌসিনরামে। যদিও এই মৌসিনরামের পাশেই আরেকটি জায়গা আছে, তার নাম হচ্ছে চেরাপুঞ্জি। জায়গার নাম হচ্ছে কি? চেরাপুঞ্জি। এই চেরাপুঞ্জিতেও
বেশি বৃষ্টি হয়, তবে বর্তমানে বেশি বৃষ্টি হয় এই মৌসিনরামে। এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, গিনেস বুক তো বুঝতে পারছেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে এখনো বেশি বৃষ্টি হয় এই চিরাপুঞ্জি শহরে। যদিও এটা রেকর্ড এখনো চেঞ্জ করেনি, বর্তমানে বেশি হয় মৌসিনরামে। ওকে, যদি প্রশ্ন হয় পৃথিবীতে সব থেকে বেশি বৃষ্টি হয় কোথায়, তাহলে অ্যান্সার হবে মেঘালয়ের মৌসিনরামে। আর যদি বলা হয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে পৃথিবীতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়, তাহলে অ্যান্সার হবে এই চেরাপুঞ্জি শহরে। মনে থাকবে। আচ্ছা, এটি গেল মেঘালয়। তাহলে যদি প্রশ্ন আসে মেঘালয়ের অবস্থান বাংলাদেশ থেকে কোন দিকে, তাহলে অ্যান্সার হবে মেঘালয় বাংলাদেশ থেকে কোন দিকে, উত্তরে, সোজা কথা। ওকে, আচ্ছা এবার দেখব সিলেটের পাশে। দেখেন এদিকে সিলেট, আমাদের সিলেটের পাশে ভারতের যে রাজ্য আছে এইদিকে উত্তর দিকে, আর সিলেটকে কভার করছে পুরোপুরি যে রাজ্য, তার নাম হচ্ছে আসাম। এটির নাম হচ্ছে কি, আসাম। আসাম। ওকে, এটি হচ্ছে আসাম রাজ্য। এখন এই আসামের রাজধানীর নাম কি, আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর। কি পুর, দিসপুর। তাহলে সিলেটের পাশে, সিলেটের পাশে বাংলাদেশের যে রাজ্য, সেই রাজ্যের নাম হচ্ছে কি, আসাম। মনে থাকবে। আচ্ছা, এখন এখান থেকে একটু বলে রাখা দরকার, আমাদের যে বর্তমান সিলেট অঞ্চল, এই যে বাংলাদেশের যে বর্তমান সিলেট জেলা, এই সিলেট জেলা কিন্তু একসময় এই বাংলার অংশ কখনোই ছিল না। এটা আমরা জানি কিনা। আমাদের বর্তমান সিলেট জেলা ভারতের কোন রাজ্যের অন্তর্গত ছিল, এটি আনসার হবে কিন্তু আসাম রাজ্য। মনে থাকবে। তাহলে মনে রাখবেন যে আমাদের বর্তমান সিলেট জেলা ভারতের আসাম রাজ্যের অন্তর্গত ছিল। তাহলে এই সিলেট জেলাকে আমরা কিভাবে বাংলাদেশে পেলাম, মানে পাকিস্তানে পেলাম, পরবর্তীতে বাংলাদেশে। আচ্ছা বলে রাখি যে এই সিলেট জেলার, এটা কিন্তু পুরোপুরি আমরা বাংলাদেশে পাইনি। এটা আপনারা জানেন কিনা। বর্তমান সিলেট জেলা, সরি হ্যাঁ, বর্তমানে সিলেট বিভাগ, এটি ছিল একসময় সিলেট জেলা। এটি বর্তমানে ভেঙে 4টি জেলা হয়েছে। একটা হচ্ছে সিলেট, একটা হচ্ছে সুনামগঞ্জ, একটা হচ্ছে হবিগঞ্জ, আর একটা হচ্ছে মৌলভীবাজার। এই 4টি জেলা, এই 4টি জেলা ছাড়াও এই দক্ষিণ দিকে আরো 2টি জেলা আছে ইন্ডিয়ার অভ্যন্তরে। মনে রাখবেন, একটা হচ্ছে করিমগঞ্জ, এখানে আছে করিমগঞ্জ, এদিকে আছে কাছাড়। এই করিমগঞ্জ, কাছাড় আর বাংলাদেশের 4টা, এই 6টি জেলা নিয়ে একসময় ছিল এই সিলেট জেলা। ওকে, এই সিলেট জেলা ছিল একসময় আসাম রাজ্যের অন্তর্গত। তাহলে 47 সালে এই সিলেটের লোকজনের জন্য গণভোট হয়। এটাকে বলা হয় আসামের গণভোট অথবা সিলেটের গণভোট। মনে রাখবেন, এই আসামের গণভোট অথবা সিলেটের গণভোটের মাধ্যমে হচ্ছে আমরা এই সিলেট জেলাকে বাংলাদেশের মধ্যে পাই। বুঝতে পারছেন। এখন পুরোপুরি পাই না, কারণ কি, এই 2টা জেলা, একটা হচ্ছে করিমগঞ্জ আর একটা হচ্ছে কাছাড়, এই 2টি কিন্তু এখনো এই ভারতের অন্তর্গত। মনে থাকবে। যদিও এখানে একটা আছে, যে এখানে সিলেটের একটি থানা আছে, জানেন যে আপনারা, নাম হচ্ছে জকিগঞ্জ। নাম কি, জকিগঞ্জ। এই জকিগঞ্জ কিন্তু বর্তমান যে করিমগঞ্জ জেলা আছে এদিকে, এই ইন্ডিয়া আসামের এই করিমগঞ্জ জেলার একটি মহকুমা ছিল এই জকিগঞ্জ। তার মানে জকিগঞ্জ কিন্তু একসময় এই সিলেটেও ছিল না। মানে এখানে বিভক্তিটা হয় একেবারে বিক্ষিপ্ত ভাবে। মানে হচ্ছে কিরকম বলে দেয়, আমাদের যখন এই রেড ক্লিপ যখন এই সীমানা ভাগ করে, তখন ভাগ করার পরে সবাই আমরা কিছুই জানতাম না। মানে আমরা মানে কি, আমাদের এই অঞ্চলের লোক ছিল অশিক্ষিত, এরা কিছুই জানতো না যে আমরা ভারতে পড়তেছি নাকি পাকিস্তানে পড়তেছি। বুঝছেন তো। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে যে এক একজন এক এক দেশে পড়ে গেছে। সেটা কিভাবে দেখেন, যে এই মেহেরপুরের এক কৃষক, সে ঘুম থেকে উঠে দেখে যে সে ঘুমায় আছে বাংলাদেশে। বুঝতে পারছেন কিনা। এখন মাঝখান থেকে সীমানা চলে গেছে, তার বড় ছেলে ঘুমায় আছে কোথায়, ইন্ডিয়ায়। মানে কিভাবে, বুঝছেন তো। মানে কেউ জানে না যে সকালবেলা কি হচ্ছে। আচ্ছা, কুড়িগ্রামের এক কৃষক, সে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে সে ঘুমায় আছে বাংলাদেশে, আর তার যে রান্নাঘর, মানে সকালবেলা যে পান্তা ভাত খাবে,
সেই পান্তাবাদ পড়ে গেছে ইন্ডিয়ায়। কেন বলুন তো? কারণ এটা র্যাডক্লিফের হুকুম, সে যেভাবে বলছে সীমানা ওভাবে হয়েছে। সো অনেকের বুকের উপর দিয়ে সীমানা চলে গেছে। এটা কিন্তু আমাদের একটা খুবই খুবই একটা মর্মদায়ক আর কি একটা বিষয় আমাদের ইতিহাসের। তো তেমনই করে সিলেট অঞ্চলেও এরকম হয়েছে যে অনেকের আত্মীয় ছিল এই অঞ্চলে, বাট তারা হুট করে সকালবেলা উঠে দেখে যে সেপারেশন হয়ে গেছে। এই কারণে এই দিকে প্রচুর পরিমাণে আত্মীয় আছে এই অঞ্চলে, বুঝছেন? যাও আমরা সেদিকে না যাই, আমাদের ক্লাস নেই আজকে। তাহলে আমরা তিনটে রাজ্য পেলাম, একটা পশ্চিমবঙ্গ, একটা আসাম, একটা হচ্ছে মেঘালয়। ওকে, তাহলে সিলেটের পাশে যে রাজ্য এটি হচ্ছে আসাম রাজ্য, মনে থাকবে। আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর। আচ্ছা, এবার একটু দেখবো আমরা এই দিকে আসি, কুমিল্লা। আমরা সবাই জানি যে বাংলাদেশের এই দিকে যে জেলাটা আছে তার নাম হচ্ছে কুমিল্লা। কিমিল্লা, কুমিল্লা, ঠিক আছে? এটা অনেকে ফাজলামো করে যে কুকাজ করে মিল্লা ঝিল্লা। যাই হোক, আমি এভাবে না বলি, কুমিল্লা মানুষ খুবই ভালো। এটাকে আপনারা কুমিল্লা না বলে সুমিল্লা বলবেন, সুমিল্লা। ওকে, কু শব্দটা খারাপ না বলেন? তাহলে আপনারা এখন থেকে বলবেন এটা কুমিল্লা না, এটা হচ্ছে সুমিল্লা। যা হোক, আচ্ছা, একটু আমরা জানি কিনা আমাদের বর্তমান কুমিল্লা জেলা, এই কুমিল্লা জেলার নাম পূর্বে কি ছিল বলেন তো? একটু লিখে রাখেন, আপনারা লেখেন, কমেন্টে লেখেন আমাদের বর্তমান কুমিল্লা জেলা এর পূর্বের নাম কি ছিল। আচ্ছা, এখানে একটু হিন্স দেই। বর্তমান যে কুমিল্লা নাম, এই কুমিল্লা নাম হয় 1960 সালে। তাহলে 1960 সালের আগে বর্তমান কুমিল্লা জেলার নাম কি ছিল বলেন তো? আচ্ছা, ত্রিপুরা। ইয়েস, ত্রিপুরা। তাহলে আমাদের বর্তমান কুমিল্লা জেলার পূর্বে নাম ছিল ত্রিপুরা জেলা। তাহলে বুঝতেই পারছেন আমাদের বর্তমান যে কুমিল্লা জেলা, এই কুমিল্লা জেলার পাশেই ভারতের যে রাজ্য, সেই রাজ্যের নাম কিন্তু এখন ত্রিপুরা। মনে থাকবে? তাহলে এইটা হচ্ছে বাংলাদেশের কুমিল্লা, একটু লিখে রাখি, কুমিল্লা। কেমন না? তাহলে কুমিল্লার পূর্ব নাম কি ছিল? ত্রিপুরা। ত্রিপুরা, মনে থাকবে? তাহলে এই ত্রিপুরা থেকে কুমিল্লা হয় 1960 সালে। ওকে, এখন এই কুমিল্লার পাশেই এইদিকে আরেকটি জেলা ছিল, তার নাম ছিল পার্বত্য ত্রিপুরা। এটি হচ্ছে ত্রিপুরা, এটির নাম ছিল পার্বত্য ত্রিপুরা। এখন সেই জেলাটি একটি রাজ্য, তাহলে এই রাজ্যের নাম হচ্ছে ত্রিপুরা। মনে থাকবে? তাহলে এই রাজ্যের নাম ত্রিপুরা। মনে থাকবে? ত্রিপুরা। আচ্ছা, এখন এই ত্রিপুরার রাজধানীর নাম কি? এই ত্রিপুরার রাজধানী আমাদের একেবারে সীমান্তের পাশাপাশি, জানেন কিনা আপনারা? এই রাজধানীর নাম হচ্ছে আগরতলা। আগরতলা, সবাই জানি যে এই আগরতলায় বঙ্গবন্ধু এবং তার সহযোগীদের একটি মামলা, এখানে মানে গোপনে পাকিস্তান রাষ্ট্র থেকে ভেঙে বাংলাদেশ করার জন্য বঙ্গবন্ধু এবং তার সহযোগীরা গোপনে এখানে এক বৈঠক করে, এবং সেই বৈঠকের তথ্য ফাঁস হয়ে গেলে এখানে একটি মামলা দায়ের করে পাকিস্তান সরকার। এবং সেই মামলার নাম কি ছিল বলেন তো? সেই মামলার নাম ছিল, যদিও আমরা বলি কাগজ কলমে, যদিও বলি না, এমনি আমরা মুখে মুখে বলি আগরতলা ষড়যন্ত্র মামলা, বাট এই মামলার আসল নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। তার মানে শেখ মুজিবকে পাকিস্তানের চোখে, তখন পাকিস্তানের চোখে বঙ্গবন্ধু এখন কি রাষ্ট্রদ্রোহী, আমরা জানি কিনা? তাহলে এই মামলার নাম হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। তাহলে আগরতলা শহরটি হচ্ছে আমাদের একেবারে সীমান্তের কাছাকাছি অবস্থিত, এটি হচ্ছে ত্রিপুরার রাজধানী। মনে থাকবে? মানে আমাদের এই যে ব্রাহ্মণবাড়িয়ার কি যেন কসবা না কি যেন, এখানে একটা স্থলবন্দর আছে, ওই স্থলবন্দর থেকে এটা দূরত্ব মাত্র 6 কিলোমিটার। ওকে, এটি হচ্ছে আগরতলা, আমাদের খুবই পাশাপাশি একটি শহর। তাহলে আমরা 4টি রাজ্য পেলাম। এবার আসবো আমরা এই দিকে, দেখেন। আচ্ছা, এই দিকে হচ্ছে এই ত্রিপুরার পাশে আর আমাদের পার্বত্য চট্টগ্রামের সাথে যেই রাজ্যের সীমান্ত এদিকে দেখতে পাচ্ছি আমরা, এটির নাম হচ্ছে মিজোরাম। এটির নাম কি? এটির নাম হচ্ছে মিজোরাম। ওকে, আচ্ছা, এখন এই মিজোরাম রাজ্যের রাজধানী কোথায়? আচ্ছা, একটু মনে রাখবেন আমাদের এইখানটা হচ্ছে সাজেক,
বাংলাদেশের কি বলতো রাঙামাটি জেলা। রাঙামাটির এই জায়গাটার নাম হচ্ছে সাজেক। ওকে, এই সাজেকের ঠিক অপর প্রান্ত অনেকে আপনারা গেছেন, দেখবেন সাজেক থেকে দেখা যায় অনেকটা রাতের বেলা এই মিজোরামের রাজধানীর আলো দেখা যায় অনেকটা দূর থেকে। এই দিকে যে শহরটা আছে এটার নাম হচ্ছে আইজল। শহরের নাম কি? আইজল। সরেয়া রস্যই জল, আইজল, চোখের জল। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন করা হয় মিজোরামের রাজধানীর নাম কি, এটি আনসার হবে হচ্ছে আইজল। ওকে, AIJOL, আইজল। ঠিক আছে, তাহলে মিজোরামের রাজধানীর নাম কি? অ্যান্সার হবে আইজল। আচ্ছা, তাহলে একটু আপনারা খেয়াল করে দেখেন আমাদের সীমান্তবর্তী ভারতের প্রদেশ কয়টি? আচ্ছা, আমাদের সীমান্তবর্তী ভারতের প্রদেশ মোট 5টি। কি কি? আমরা পশ্চিম দিক থেকে দেখি। প্রথমে আছে কি? পশ্চিমবঙ্গ। আচ্ছা, এদিকে আছে মেঘালয়। তাহলে বাংলাদেশের পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ, উত্তর দিকে সামান্য পশ্চিমবঙ্গ, পুরোটা মেঘালয় এবং আসামের কিছু অংশ। ওকে, এটা হচ্ছে কোন দিকে? আমাদের উত্তর দিকে। আচ্ছা, আমাদের পূর্ব দিকে, আমাদের পূর্ব দিকে হচ্ছে ভারতের আসাম, ভারতের ত্রিপুরা এবং ভারতের মিজোরাম রাজ্য। তাহলে আমাদের সীমান্তবর্তী ভারতের প্রদেশ আমি কয়টি পেলাম? 1 2 3 4 5। ওকে, তার মানে এদের সাথে আমাদের সরাসরি স্থল সীমান্ত আছে। মনে থাকবে এটা। আচ্ছা, এখন এর বাইরেও আমাদের সাথে ভারতের আরো যে প্রতিবেশী রাজ্যগুলো আছে এইদিকে, এই রাজ্যগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে, কারণ আমাদের ভর্তি পরীক্ষায় এর বাইরে থেকেও প্রশ্ন আসছে দেখছি আমরা। যেমন প্রশ্ন আসছিল, দেখেন এই যে মিজোরাম না, এই মিজোরামের পরে ভারতের যে রাজ্য এদিকে তার নাম হচ্ছে মণিপুর। রাজ্যের নাম কি? এটা মণিপুর। সুন্দর একটা নাম, তাই না? আচ্ছা, এই মণিপুর রাজ্যের রাজধানীর নাম কিন্তু ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল। এখন বলে রাখি যে মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল। কি বলতো? ইম্ফল, রস্যই ময়ফ ল। তাহলে মনে থাকবে মণিপুরের রাজধানীর নাম কি? ইম্ফল। এটা ঢাবি ভর্তি পরীক্ষা আসছিল। আচ্ছা, মণিপুরের পরে ভারতের যে এদিকে রাজ্যটা আছে তার নাম হচ্ছে নাগাল্যান্ড। কি ল্যান্ড? নাগা, ল্যান্ড মানে নাগাদের ভূমি। এখানে যে উপজাতি এদের নাম হচ্ছে নাগাল্যান্ড। ওকে, আচ্ছা একটু বলে রাখি মণিপুর থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। আপনারা জানেন যে এই গত বছর এই মণিপুরের, গত বছর নাকি এই বছরই, আচ্ছা 2020 সালেই মনে হয়, 2020 সালের প্রথম দিকে, আমার মাস এটা খেয়াল নেই, মানে জানুয়ারি বা ফেব্রুয়ারি হবে, ঠিক এই সময়ে এই মণিপুর রাজ্যের কিছু অধিবাসী যারা হচ্ছে বর্তমানে লন্ডন শহরে থাকে, এই লন্ডন শহরে এরা হচ্ছে নির্বাসিত আছে। তো কিছু মণিপুরী হচ্ছে লন্ডনে বসে এই মণিপুরের স্বাধীনতা ঘোষণা করে। জানেন কিনা আপনারা? তো সম্প্রতি ভারতের কোন রাজ্য স্বাধীনতা ঘোষণা করে? এটি হচ্ছে মণিপুর রাজ্য। আচ্ছা, কোথায় বসে ঘোষণা করে? এটি হচ্ছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসে এরা হচ্ছে এবছর স্বাধীনতার ঘোষণা দেয়। বিশাল ব্যাপার কিন্তু। যদিও স্বাধীনতা ঘোষণা দিলেও স্বাধীন হয়নি, কারণ হচ্ছে এরা কিন্তু এখানে নিয়ন্ত্রণ নিতে পারে নাই। তো তারপরেও তারা হচ্ছে লন্ডনে বসে একটি প্রবাসী সরকার চালায়। এই মণিপুরীরা, কিছু মণিপুরী, সবাই না। ওকে, আচ্ছা এবার একটু আসি তাহলে মণিপুরের পাশে নাগাল্যান্ড। এটি হচ্ছে নাগাদের ভূমি। নাগারা কিন্তু খুবই ডেঞ্জারাস একটি উপজাতি। এটা সবকিছু খায়, সাপ খায়, ব্যাং খায়, যা আছে পৃথিবীতে সব খায় চাইনিজদের মতো করে। ওকে, এটা হচ্ছে নাগা। ওকে, আমরা অনেকে চিনি নাগা মরিচ, তাই না? নাগা মরিচে প্রচন্ড ঝাল, ফুচকায় খেলে বুঝতে পারবেন। আচ্ছা, এই নাগাল্যান্ডের রাজধানীর নামটা খুবই কিউট। নামটা হচ্ছে কোহিমা। কি বলতো? কয় করে কো, হয়রসি মাইকার মা, কোহিমা। এটা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানীর নাম। আচ্ছা, এবার এইদিকে চায়না সীমান্তে এইদিকে বিশাল একটা রাজ্য আছে, তার নাম হচ্ছে অরুণাচল। নাম কি ভাইয়া? অরু, অরুণাচল। ওকে, আচ্ছা এই অরুণাচল
রাজ্যের রাজধানীর নাম হচ্ছে ইটানগর। কি নগর? ইটানগর। আচ্ছা, মনে রাখবেন যে এই অরুণাচলের এই দিকে আছে কোন রাজ্য বা কোন দেশ? এটা হচ্ছে চীন। কোন দেশ আছে? চীন আছে। সো এই চায়না কিন্তু, এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন যে এই চায়না কিন্তু অরুণাচল রাজ্যের মালিকানা দাবি করে, সম্পত্তিও দাবি করে আসছে, সবাই আমরা জানি। তাহলে ভারতের কোন রাজ্যের মালিকানা দাবি করে এই চায়না? এটি হচ্ছে এই অরুণাচল রাজ্যের। কারণ এটা অতীতে অনেক আগে এটা কিন্তু কখনো কখনো এই চাইনিজদের অধীনে আসছিল। তো যে কারণে হচ্ছে বর্তমানেও এটা দাবি করে। আমরা অনেকে জানি যে 62 সালে যে চায়না ইন্ডিয়া যুদ্ধ হয় বা সিনো ইন্ডিয়ান ওয়ার হয়, এই ওয়ারের সময় হচ্ছে এই চাইনিজরা হচ্ছে এই রাজ্যটি দখল করে নিয়ে যায়। কোন রাজ্যটি? ভারতের অরুণাচল রাজ্যটা দখল করে নেয় চায়না, যদিও বর্তমানে এটা ইন্ডিয়ার অধীনে। তাহলে অরুণাচল বর্তমানে কার অধীনে? অধীনে ইন্ডিয়ার অধীনে। তবে এটা কে ক্লেম করে? এটা হচ্ছে চায়না, মানে মালিকানা দাবি করে। ওকে, যা হোক, এখন একটু আমরা দেখতে চেষ্টা করি যে আমাদের সীমান্তে ভারতের যে 5টি রাজ্য আছে, এই 5টির বাইরেও এই যে 3টি রাজ্য দেখছেন, অরুণাচল, নাগাল্যান্ড এবং মণিপুর। আচ্ছা, এই কয়টিও আমাদের প্রতিবেশী রাজ্য। এখন এই প্রতিবেশী রাজ্যের মধ্যে এটাকে একটা নাম আছে কিন্তু, এই দিকে 7টি রাজ্য দেখতে পাচ্ছি আমরা, এইদিকে 7টি, মানে পশ্চিমবঙ্গ বাদ দেন আপনারা। আচ্ছা, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আমাদের উত্তর দিকে এবং পূর্ব দিকে মনে রাখবেন যে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে ভারতের 7টি রাজ্য আছে। সেই 7টি রাজ্য কি কি? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল। এই 7টি রাজ্যকে একত্রে বলা হয় 7 সিস্টার্স। কি বলা হয়? 7 সিস্টার্স। তাহলে 7 সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয় কোনটি? অবশ্যই পশ্চিমবঙ্গ। মনে রাখবেন পশ্চিমবঙ্গ কিন্তু 7 সিস্টার্স অন্তর্ভুক্ত না। তাহলে 7 সিস্টার্স কারা? যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আমি কি অ্যান্সার দিব? অ্যান্সার দিব হচ্ছে এভাবে, এটা লিখিত তো কিন্তু আসতে পারে। আচ্ছা, অ্যান্সার দিব হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভারতের অনুন্নত 7টি প্রদেশকে, অনুন্নত মানে আন্ডার ডেভেলপ 7টি প্রদেশকে একত্রে বলা হয় 7 সিস্টার্স। তাহলে 7 সিস্টার্স এর সদস্য কারা? তাহলে অবশ্যই আমরা বলবো আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল। ওকে, এই 7টি বোন একসাথে বলা হয় 7 সিস্টার্স। এখন যদি প্রশ্ন করা হয় 7 সিস্টার্স ভুক্ত কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে? আমরা দেখে দেখে বলি, দেখে দেখে বলবো কার কার সাথে সীমান্ত আছে। দেখেন, আসাম আছে, মেঘালয় আছে, ত্রিপুরা আছে, মিজোরাম আছে। তাহলে নেই কার কার সাথে? নেই হচ্ছে 3টির সাথে, একটি হচ্ছে মণিপুর, একটি হচ্ছে নাগাল্যান্ড, আর একটা হচ্ছে অরুণাচল। তাহলে 7 সিস্টার্স ভুক্ত কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই? আচ্ছা, কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই? এটি আনসার হবে 3টি। কে কে? অরুণাচল, নাগাল্যান্ড এবং মণিপুর। আচ্ছা, এবার যদি আমি প্রশ্ন করি তাহলে 7 সিস্টার্স ভুক্ত কয়টি রাজ্যের সাথে আমাদের সীমান্ত আছে? এটি অ্যান্সার হবে 4টি রাজ্যের সাথে সীমান্ত আছে আর নেই 3টির সাথে। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি যে নিচের কোনটি 7 সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়? আচ্ছা, ক মণিপুর, খ মেঘালয়, গ মিজোরাম, ঘ পশ্চিমবঙ্গ। তাহলে এখানে অ্যান্সার হবে কি? নিচের কোনটি 7 সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়? আবারও বলি, মণিপুর, আসাম, মিজোরাম, পশ্চিমবঙ্গ। এখানে কোনটি অ্যান্সার হবে? পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তার মানে পশ্চিমবঙ্গ 7 সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, তার মানে পশ্চিমবঙ্গ কিন্তু 7 সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সব থেকে দীর্ঘতম সীমান্ত, তাহলে অ্যান্সার কি হবে আপনারাই বলেন।
আচ্ছা, ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সব থেকে দীর্ঘতম সীমান্ত? এটি কিন্তু অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। কি অ্যান্সার হবে? পশ্চিমবঙ্গ। দেখতে পাচ্ছেন, কারণ আমাদের পশ্চিম দিকের একেবারে পুরোটা জুড়ে অবস্থিত পশ্চিমবঙ্গ। তাহলে ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সব থেকে দীর্ঘতম সীমান্ত? এটি অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের সাথে। ওকে, আচ্ছা, এবার দেখবো আমরা মায়ানমারের সাথে আমাদের যে সীমান্ত। ও এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা রাজ্যের রাজধানীর নাম মুখস্থ করবেন, নিঃসন্দেহে মুখস্থ করবেন। ওকে, এবার একটু দেখবো যে মায়ানমারের সাথে আমাদের যে সীমান্ত আছে সেইটা একটু দেখব। আচ্ছা, মায়ানমারের সাথে আমাদের মোট সীমান্ত কয়টি রাজ্যের সাথে? আচ্ছা দেখেন, মায়ানমারের সাথে আমাদের সীমান্ত হচ্ছে 2টি রাজ্যের সাথে, মনে রাখবেন। এটি অনেকে কিন্তু একটা বলে, এটা ভুল। মায়ানমারের সাথে আমাদের সীমান্ত 2টি রাজ্যের সাথে। আচ্ছা, এই 2টির মধ্যে বেশিরভাগ সীমান্ত হচ্ছে ইয়ার সাথে। আচ্ছা, এটা হচ্ছে মায়ানমার। দেখেন, এটা দেখতে পাচ্ছি আমরা মায়ানমার। আমাদের দক্ষিণ দিকে মায়ানমারের 2টি রাজ্য আছে। একটা হচ্ছে এই যে কক্সবাজার পুরোটা জেলা, যে অঞ্চলটা আর কি, এই অংশ যে সীমান্ত যে রাজ্যের, সেই রাজ্যের নাম হচ্ছে রাখাইন রাজ্য। কি রাজ্য? রাখাইন রাখাইন রাজ্য। ওকে, আচ্ছা, এই রাখাইন রাজ্যই সমস্যা বেশি। সো এই রাখাইন রাজ্যের সংঘাত বেশি, এবং এই রাখাইন রাজ্যের বেশিরভাগ যে অধিবাসী আছে, যারা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ, ওরা হচ্ছে রাখাইন। ওরা হচ্ছে কি? রাখাইন। এবং রাখাইনরা হচ্ছে বৌদ্ধ। কোন ধর্মের অনুসারী? বেশিরভাগ বৌদ্ধ ধর্মের। সো এই রাখাইন জাতির নাম অনুসারে এই রাজ্যের নাম হচ্ছে রাখাইন রাজ্য, যদিও এটা সাবেক আরাকান রাজ্য, মনে রাখতে হবে। তাহলে রাখাইন রাজ্যের সংখ্যাগরিষ্ঠ অধিবাসীরা হচ্ছে রাখাইন, এবং তারা ধর্মের দিক থেকে কি? বৌদ্ধ। মনে রাখবেন। আচ্ছা, এখন দেখি যে এই রাখাইন রাজ্যে কিন্তু আরেকটা সংখ্যাগরিষ্ঠ না, সংখ্যালঘিষ্ঠ একটা জাতি আছে, যারা হচ্ছে মুসলিম এবং হিন্দু। তাদের নাম হচ্ছে কি? রোহিঙ্গা। তাহলে রাখাইন রাজ্যে মুসলিম আদিবাসীদের নাম হচ্ছে কি? রোহিঙ্গা। এরা বেশিরভাগ, রোহিঙ্গারা সবাই মুসলিম না যদিও, বেশিরভাগ মুসলিম, তবে কিছু কিছু হিন্দু আছে রোহিঙ্গারা। ওকে, তো এই রাখাইন রাজ্যে হচ্ছে আমাদের বর্তমানে সংঘাত, সবাই আমরা জানি। এখান থেকে রোহিঙ্গারা হচ্ছে পুশইন হয় কোথায়? এই সীমান্তে। এদিকে উখিয়া, এদিকে টেকনাফ, হ্যাঁ, তারপরে এদিকে যে আরো সীমান্তগুলো আছে, কুতুপালাং, এইসব সীমান্তে হচ্ছে এই রোহিঙ্গারা এই পাশে চলে আসে। ওকে, তাহলে রাখাইন রাজ্যের কথা মনে থাকবে সবাই, এটা খুবই উল্লেখযোগ্য। সারা পৃথিবী এই রাখাইন রাজ্যকে চিনে। কি কারণে? বিকজ অফ রোহিঙ্গা ইস্যু। আচ্ছা, এরপরে একটা রাজ্য আছে, অনেকে আমরা জানি না। এইদিকে রাজ্য দেখেন, এদিকে ইন্ডিয়া, আর এই যে রাজ্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চীন রাজ্য। চীন রাজ্য বা চীন রাজ্য, এটাকে কি বলে? চীন রাজ্য বা চীন রাজ্য। ঠিক আছে, তাহলে এই চীন রাজ্যের রাজধানীর নাম হচ্ছে হাক্কা। হা, কয় কয় আকার, হাক্কা, অথবা HAKKA, হাক্কা। ওকে, তাহলে আমাদের সীমান্তে ভারতের রাজ্য 5টি, আর মায়ানমারের রাজ্য আছে 2টি। একটা হচ্ছে চীন রাজ্য, আর একটা হচ্ছে রাখাইন রাজ্য। এটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু আমাদের বর্ডারে আসি। আমাদের বর্ডার মানে কি? বাংলাদেশের সীমান্তের মধ্যে একটু আসবো। দেখেন, আমাদের সীমান্তের অভ্যন্তরে একটু দেখার চেষ্টা করবো আমরা। আচ্ছা, এইদিকে একটু দেখি আমরা আমরা একটু আচ্ছা, বাংলাদেশের মোট জেলা কয়টি? সবাই আমরা জানি যে বাংলাদেশের মোট জেলা হচ্ছে 64টা। কয়টা? 64। আচ্ছা, বাংলাদেশের এই 64টি জেলার মধ্যে আমাদের সীমান্তবর্তী জেলা হবে অর্ধেক। অর্ধেক মানে কি? 2 দিয়ে ভাগ দিলে যা হবে, এটা হচ্ছে আমাদের সীমান্ত জেলা। তার মানে আমাদের মোট জেলা 64, আর সীমান্ত জেলা যদি আমি অর্ধেক ভাগ দেই, তাহলে কত হয়? 64 ভাগ 2 হবে 32। তাহলে বাংলাদেশের সীমান্ত জেলা হচ্ছে মোট জেলার অর্ধেক, মানে 32টা। কয়টা? 32টা জেলা। ওকে, এখন এই 32টি জেলার মধ্যে বেশিরভাগ সীমান্ত হচ্ছে ভারতের সাথে। কার সাথে ভাই? ভারতের সাথে। আচ্ছা, তাহলে এই 32টি জেলার মধ্যে
ভারতের সাথে সীমান্ত আছে, আবারও বলি আমাদের মোট সীমান্ত জেলা কয়টি? 32টা। এর মধ্যে ভারতের সাথে সীমান্ত কয়টি? আমাদের 30টা। কয়টা? 30টা। আর মায়ানমারের সাথে আমাদের সীমান্ত আছে 3টা। এখন দেখেন 30টা আর 3টা এটি কিন্তু যোগ করলে হবে 32টা। এটা আবার কেমনে সম্ভব? পৃথিবীতে একমাত্র অঙ্ক যেখানে 30 আর 3 33 না হয়ে 32 হবে, সেটা কিভাবে সম্ভব? আবারও দেখেন, আবারও বলি, বাংলাদেশের মোট সীমান্ত জেলা কয়টি? 32টা। এই 32টার মধ্যে ভারতের সাথে আমাদের সীমান্ত আছে কয়টির? 30টি। আর মায়ানমারের সাথে আমাদের সীমান্ত আছে 3টা। তাহলে এখানে 30 আর 3 যোগ করে হবে 32। কেন 33 হবে না? আচ্ছা, একটু খেয়াল করে দেখি। দেখেন, আমাদের এই দিকে যে বৃহত্তম জেলাটির নাম হচ্ছে রাঙামাটি। জেলার নাম কি ভাইয়া? রাঙামাটি। দেখছেন, এই যে বাংলাদেশের সব থেকে বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে কিন্তু কোনটা? রাঙামাটি। এই বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটিতে এসে ভারত মায়ানমার উভয়ের সীমান্ত মিলিত হয়। আচ্ছা, মিলিত হলে এইখানে ঝামেলাটা, সেটা কি হবে দেখেন। যদি আমি এই দিক থেকে গুনি, সাতক্ষীরা থেকে শুরু করি, 1 2 3 4 18 19 20 21, ঠিক আছে, 25 26 27 28 29 30। তাহলে 30তম জেলা যদি আমি এদিক থেকে গুনি, তাহলে কোনটা হবে? রাঙামাটি। তাহলে রাঙামাটিতে এসে আমি গুনলাম 30টা। ওকে। আচ্ছা, এখন রাঙামাটি ধরেন 30তম জেলা, যেটি হচ্ছে ভারতের সাথে আমাদের সীমান্ত আছে। ওকে। এখন দেখেন, আমি মায়ানমারের সাথে যখন আমি গুনবো, তখন আমি কিভাবে গুনবো? এই দেখেন, মায়ানমারের সীমান্ত, এখানে কিন্তু সীমান্ত আছে। তার মানে মায়ানমারের সাথেও রাঙামাটির সীমান্ত আছে। তার মানে রাঙামাটি জেলাকে আমি কয়বার গুনলাম? 2বার গুনলাম। ভারতের সাথে একবার, আবার মায়ানমারের সাথে একবার। ওকে, গেল 1। আচ্ছা, এখানে দেখেন যে এইদিকে জেলাটির নাম হচ্ছে বান্দরবান। তাহলে বান্দরবানের সাথে সীমান্ত আছে 2। আচ্ছা, এইদিকে লম্বা জেলাটির নাম হচ্ছে কক্সবাজার 3। তার মানে মায়ানমারের সাথে কয়টি জেলার সীমান্ত আছে? এটি কিন্তু 3টি। কে কে? 1 কক্সবাজার, 2 বান্দরবান, 3 রাঙামাটি। দেখছেন, রাঙামাটির কিছু অংশের সাথে মায়ানমারের সীমান্ত আছে। তার মানে একই রাঙামাটিকে আমি কবার গুনলাম? 2বার গুনছি। বাট জেলা কয়টা? জেলা কিন্তু আবার একটা। এই কারণে হচ্ছে বাংলাদেশের সীমান্ত জেলা 30 আর 3 32, 33 না হয়ে এখানে 32 হয়। মনে থাকবে? তাহলে মনে রাখতে হবে, রাঙামাটি জেলায় বাংলাদেশ ভারত মায়ানমার সীমান্ত পরস্পর মিলিত হয়েছে। দেখছেন এই জায়গাটায়? তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, রাঙামাটি জেলা। মনে থাকবে, এটি হচ্ছে উভয়ের সীমান্ত। এখন দেখেন, এখান থেকে পেছিয়ে ঘেঁষিয়ে প্রশ্ন আসতে পারে। কিভাবে? দেখেন, 2টি জেলা আছে সীমান্তবর্তী, একটা হচ্ছে বান্দরবান, এই 2 নম্বরটা, আর 3 নম্বরটা হচ্ছে কক্সবাজার। এই বান্দরবান এবং কক্সবাজার জেলা সীমান্তবর্তী হলেও ভারতের সাথে সীমান্ত নেই কিন্তু। দেখছেন? তাহলে যদি প্রশ্ন করা হয় ভারতের সাথে সীমান্ত নেই কোন 2টি সীমান্ত জেলার, এটি আনসার হবে কক্সবাজার ও বান্দরবান। এখান থেকে কিন্তু ঘুরে ঘুরে প্রশ্ন আসে। ঠিক আছে? তাহলে কক্সবাজার এবং বান্দরবানের সাথে কোন দেশের সীমান্ত আছে, এটি আনসার হবে মায়ানমারের। ওকে, এটি হচ্ছে বিষয়। আচ্ছা, এবার একটু আমাদের জেলার ভিতরে আসি, সরি বিভাগের ভিতরে আসবে। দেখেন, বর্তমানে ঢাকা বিভাগটা পড়ে গেছে বাংলাদেশের একেবারে মাঝখানে, যেখানে কোনো সীমান্ত জেলা নেই। এটি যদি ঢাকা বিভাগ হয়, দেখেন, দেখবেন খেয়াল করে পদ্মার এই পরপর এই ঢাকা বিভাগের সাথে, দেখছেন এটা কোন বিভাগ? ঢাকা বিভাগ। দেখছেন, বাংলাদেশের মাঝখানে পড়ে গেছে। আর দক্ষিণ দিকে পড়ছে বরিশাল্লা মনুরা। ঠিক আছে? এই যে বরিশাল্লা মনুরা, এরাও কিন্তু, এটার নাম হচ্ছে কি? বরিশাল। কিশাল? বরিশাল। এখন একটু খেয়াল করে দেখেন, এই বরিশাল্লা মনুরা আর আমরা যারা আমাদের বাড়ি গোপালগঞ্জ, এই গোপালগঞ্জ বা ঢাকা বিভাগ আর কি, এই যে ঢাকা বিভাগ আর বরিশাল বিভাগ, একটু খেয়াল করে দেখেন, এই 2 বিভাগে কোনো সীমান্ত জেলা নেই। তাহলে যদি প্রশ্ন করা হয় কোনো সীমান্ত জেলা নেই কোন 2 বিভাগে, এটি কিন্তু অ্যান্সার হবে
ঢাকা ও বরিশাল বিভাগে কোনো সীমান্ত জেলা নেই। ঠিক আছে, তার মানে ঢাকা বিভাগ হলো একদম বাংলাদেশের সেন্টারে, আর বরিশালে মনোরা পড়ছে সমুদ্রের মাঝখানে, সরি সমুদ্রের সাইডে, সো এখানেও কোনো সীমান্ত নেই। ওকে, আচ্ছা একটু বলে রাখা দরকার, ঢাকা বিভাগে বর্তমানে জেলা আছে 13টি, আর বরিশাল বিভাগে জেলা আছে কয়টি? 6টি। এটি হচ্ছে বিষয়, মনে রাখবেন। আচ্ছা এখান থেকে আর কিছু, আচ্ছা একটু আমরা দেখি, সীমান্তবর্তী দুইটা নদী আছে। নদী দুইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই দুইটি নদী হচ্ছে দুটি দেশের সীমানা নির্ধারণ করছে, সো এই কারণে ইম্পর্টেন্ট। ওকে, একটু খেয়াল করে দেখেন, আমাদের এই যে পশ্চিম দিকে দেখতে পাচ্ছি আমরা, এই যে পশ্চিম দিকে এখানে হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা, দেখছেন এদিকে, এদিকে হচ্ছে সুন্দরবন, সাতক্ষীরার সুন্দরবন। ওকে, এইখানে একটা সীমান্তে নদী আছে, ঠিক আছে, এই নদীর নাম হচ্ছে হাড়িয়া ভাঙ্গা। আচ্ছা নদীর নাম কি? এই দেখতে পাচ্ছেন আপনারা, এটার নাম হচ্ছে হাড়িয়া ভাঙ্গা নদী, দেখছেন? তাহলে মনে রাখবেন যে আমাদের পশ্চিম দিকে, মানে বাংলাদেশের পশ্চিম দিকে ভারতের সাথে যে সীমান্ত আছে, সেই সীমানা ভাগ করছে একটা নদী দ্বারা, সেই নদীর নাম হচ্ছে হাড়িয়া ভাঙ্গা নদী। মনে থাকবে, তাহলে নদীর নাম হচ্ছে কি? হাড়িয়া ভাঙ্গা। এই হাড়িয়া ভাঙ্গা নদী হচ্ছে বাংলাদেশ ভারত সীমানা বিভক্তকারী নদী, মনে থাকবে, পশ্চিম দিকে। এবং আরো মনে রাখবেন যে এই হাড়িয়া ভাঙ্গা নদীর দুই প্রান্তেই সুন্দরবন, দুই প্রান্তে কি? সুন্দরবন। এদিকে বাংলাদেশের সুন্দরবন যেখানে 62%, দেখছেন, আর এইদিকে হচ্ছে ইন্ডিয়ান সুন্দরবন যেটা হচ্ছে 38%। সব মিলে সুন্দরবন দুইটি দেশে বিভক্ত। এই বাংলাদেশে পড়ছে বেশিরভাগ অংশ, মানে 62%, আর ইন্ডিয়ায় পড়ছে হচ্ছে মাত্র 38%। ওকে, আচ্ছা এইটা হচ্ছে একটি প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য, আমরা সবাই জানি এই সুন্দরবন। ওকে, তাহলে সুন্দরবন কয়টি দেশের বন? দুইটি দেশের, এটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের। এবং মনে রাখতে হবে এই বাংলাদেশের জাতীয় বন কোন বন? সুন্দরবন। ঠিক আছে, তাহলে এই যে সুন্দরবনের মাঝখানে কোন নদী বয়ে গেছে? অনেক নদী বয়ে গেছে, বাট সীমানা যে নদী আছে সেই নদীর নাম হচ্ছে হাড়িয়া ভাঙ্গা নদী। আচ্ছা এখন দেখেন, এই হাড়িয়া ভাঙ্গা নদী আবার সমুদ্রে মিশে গেছে। সো এই হাড়িয়া ভাঙ্গা নদীর মোহনায় একটি দ্বীপ ছিল, সেই দ্বীপটি হচ্ছে বিতর্কিত একটি দ্বীপ, তার নাম ছিল দক্ষিণ তালপট্টি দ্বীপ। দ্বীপের নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। তাহলে প্রশ্ন আসে, দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান ছিল কোথায়? ছিল বললাম, কিন্তু এখন নেই। আচ্ছা, এটি হচ্ছে হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে। ওকে, তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান কোথায়? মনে রাখবেন, হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে। আচ্ছা এখন যদি প্রশ্ন করা হয় এই হাড়িয়াভাঙ্গা দ্বীপ, সরি ভুল বললাম, দক্ষিণ তালপট্টি দ্বীপ এটি কোন দেশের অংশ? এটি হচ্ছে বাংলাদেশ ভারত যে সীমানা যে রায় হয় আন্তর্জাতিক আদালতে, সেই অনুযায়ী হচ্ছে এই দ্বীপটি বর্তমানে ভারতের অংশ, যদিও দ্বীপটা এখন ডুবে গেছে সমুদ্রে। ওকে, তো ডুবে গেছে, ভালোই হয়েছে, কারণ ইন্ডিয়া পেয়ে গেছে, বুঝছেন? আচ্ছা এবার একটু আসি আমরা এই দিকে। আচ্ছা এবার আসবো আমরা পূর্ব দিকে। দেখেন খেয়াল করে, পূর্ব দিকে এই যে রাখাইন রাজ্য আছে মায়ানমারের, এই রাখাইন রাজ্যের এইদিকে একটা নদী আছে, আমরা জানি বাংলাদেশ বর্ডারে, সেই নদীর নাম হচ্ছে নাফ নদী। আচ্ছা এই নদীটা গেছে এদিকে, এটির নাম হচ্ছে নাফ নদী। ঠিক আছে, তাহলে বাংলাদেশ মায়ানমার, আবারও বলি, বাংলাদেশ মায়ানমার সীমানা বিভক্তকারী নদীর নাম কি? এটি অ্যান্সার হবে নাফ নদী। কি নদী? নাফ নদী। এই নাফ নদী খুবই ডেঞ্জারাস নদী। আমরা জানি যে এই নাফ নদী দিয়ে শুধুমাত্র মানুষ আসে না, এখান থেকে ইয়াবাও আসে। ঠিক আছে, এই মায়ানমার থেকে এই পথ দিয়ে হচ্ছে এটা একটা ইয়াবা রুট, জানি আমরা সবাই, মাদকের রুট, সোজা কথা। এখানে হিউজ পরিমাণ মাদক এখান থেকে এখানে আসে। মানে আমরা এই এই জায়গাটা নিয়ে খুবই বিপদে আছি, সবাই আমরা জানি। একদিকে রোহিঙ্গার ইস্যু, আর একদিকে হচ্ছে মাদক। সো এই নাফ নদীটা খুবই ডেঞ্জারাস নদী। তাহলে বাংলাদেশ মায়ানমার সীমানা বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী, মনে থাকবে। এই যে হচ্ছে নাফ নদী, এটি খুবই ইম্পর্টেন্ট নদী। ওকে, এই নাফ নদীর মোহনায় এইদিকে দেখেন বঙ্গোপসাগরে মিশছে না, এই নাফ নদীর মোহনায় এইখানে একটা বাংলাদেশের দ্বীপ আছে।
ঠিক আছে, এই দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। কি দ্বীপ? সেন্ট মার্টিন দ্বীপ। এই সেন্ট মার্টিন থেকে দক্ষিণ দিকে আরেকটি বিচ্ছিন্ন অংশ আছে, তার নাম হচ্ছে সেরা দ্বীপ। কি দ্বীপ? সেরা দ্বীপ। এখন এই যে সেরা দ্বীপ দেখতে পাচ্ছেন আপনারা বঙ্গোপসাগরের মাঝখানে নাফ নদীর মোহনার দিকে, এই যে সেরা দ্বীপ দেখতে পাচ্ছি আমরা, এই সেরা দ্বীপ হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান। তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান বা বিন্দু বা ভূখণ্ড কোনটি? এটি আনসার হবে সেরা দ্বীপ। কি দ্বীপ? সেরা দ্বীপ। ঠিক আছে, আর এই দেখেন এটা হচ্ছে সেন্ট মার্টিন, এই হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। ঠিক আছে, তাহলে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে এই সেন্ট মার্টিন, এটি কিন্তু একটি ইউনিয়নও বটে। তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি? এটি হচ্ছে এই সেন্ট মার্টিন দ্বীপ। ওকে, আচ্ছা, এখান থেকে আপনাদের আরেকটি মজার জিনিস শিখাই দিই যেটা অনেকে জানেন না, এটা হচ্ছে বাংলা চ্যানেল কি। কি বলুন তো? বাংলা চ্যানেল কি? বাংলা চ্যানেল মনে রাখবেন, চ্যানেল মানে হচ্ছে প্রণালী। চ্যানেল মানে কি? প্রণালী। যেই জলরেখা দুইটি স্থলভাগকে পৃথক করে। কি করে? দুইটি স্থলভাগকে পৃথক করে আর দুইটি জলভাগকে যোগ করে, তাকে বলা হয় প্রণালী। প্রণালী এর ইংরেজি হচ্ছে চ্যানেল। ইংরেজি কি হচ্ছে? চ্যানেল বা স্ট্রেইট। আচ্ছা, একটু দেখি আমরা, এই যে সেন্ট মার্টিন দ্বীপ দেখতে পাচ্ছেন, আর এইদিকে বাংলাদেশের লাস্ট ভূখণ্ড, মানে মূল ভূখণ্ড, লাস্ট ভূখণ্ড বললে ভুল হবে, বাংলাদেশের মূল ভূখণ্ড তো বুঝতে পারছেন, মানে এই যে বাংলাদেশ দেখেন, এখানে এসে আস্তে আস্তে করে সমুদ্রে মিশে গেছে, দেখছি আমরা। এই যে লাস্ট ভূখণ্ডের যে অংশটি, এটি হচ্ছে টেকনাফ উপজেলার, এই জায়গাটির নাম হচ্ছে শাহপরীর দ্বীপ। কি দ্বীপ? শাহপরীর দ্বীপ। তাহলে মনে রাখবেন, বাংলাদেশের মূল ভূখণ্ড মানে এইটা আর কি, মূল ভূখণ্ডের লাস্ট প্রান্তের নাম হচ্ছে শাহপরীর দ্বীপ। ওকে, আর বিক্ষিপ্ত অংশের নাম হচ্ছে কি? সেরা দ্বীপ। আচ্ছা, এই যে লাস্ট প্রান্তের যে জায়গাটি, এটির নাম হচ্ছে কি? শাহপরীর দ্বীপ। এই শাহপরীর দ্বীপ থেকে এইদিকে যে সেন্ট মার্টিন, এর দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। কত কিলোমিটার? 14 কিলোমিটার। এই 14 কিলোমিটারের যে সমুদ্র স্রোতটা এখান থেকে যায়, এটির নাম হচ্ছে বাংলা চ্যানেল বা বাংলা প্রণালী। ঠিক আছে, তাহলে বাংলা চ্যানেল কোনটি? আচ্ছা, বাংলা চ্যানেল হচ্ছে আমাদের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনের জেটিঘাট পর্যন্ত যে 14 কিলোমিটার সমুদ্রপথ, এই সমুদ্রপথটি যদি আমরা কেউ পাড়ি দেই, তাহলে এটা হবে বাংলা চ্যানেল পাড়ি দেওয়া। ঠিক আছে, মনে রাখবেন, বাংলা চ্যানেল প্রথম যিনি পাড়ি দেয় তার নাম হচ্ছে লিপটন সরকার। নাম কি? লিপটন সরকার। যদিও আরো অনেকে পাড়ি দিয়েছে, যেমন মুসা ইব্রাহিম, একজন জাপানিজ মেয়েও এখানে পাড়ি দিয়েছে। মানে এখান থেকে সমুদ্র সাঁতরে এই প্রান্ত থেকে এই প্রান্তে যায়, যদি কেউ যেতে পারে সে হচ্ছে বাংলা চ্যানেল বিজয়ী। যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটির এক ছোট ভাই, সে এটা পাড়ি দিয়েছে কয়েকবার, বুঝছেন তো? সে কিন্তু ডাকসুর একজন মেম্বার, নামটা ভুলে গেছি। ওরা কিন্তু এখান থেকে পাড়ি দিয়ে সাঁতরে গেছে এখানে। আমরা জাহাজে যেতে ভয় পাই, আর ওরা সাঁতরে যায়। বুঝতে পারছেন তাহলে কি সাহসের ব্যাপার? ওকে, আপনারা অনেকে পাড়ি দিতে পারবেন এই বাংলা চ্যানেল। আচ্ছা, তাহলে এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এখন দেখেন, এই যে আমাদের দক্ষিণ দিকের যে অংশটি জুড়ে অবস্থিত, এটা হচ্ছে বঙ্গোপসাগর। কি সাগর বলুন তো? বঙ্গোপসাগর। এখন এই যে সাগরে যে পানি আছে, এই পানিরও কিন্তু মালিকানা আছে, তাই না? এটা জানেন কিনা আপনারা? এখানেও কিন্তু আপনার অন্য দেশ ঢুকতে পারবে না। ওকে, এখন আমাদের এখানেও যে সীমানা আছে, সেই সীমানা সম্পর্কে আমরা জানি কিনা? ঠিক আছে, এখানে আমাদের সীমানা আছে, সেই সীমানার আমরা কতটুকু কি মালিক সেটা আমরা দেখব, আমাদের জলসীমাটা দেখব। আচ্ছা, মনে রাখবেন যে এই যে বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন, এই বাংলাদেশের মতো প্রায় আরেকটা বাংলাদেশ আমাদের কিন্তু এই সমুদ্রের ভিতরে আছে, প্রায়, মানে একটু কম হবে যদিও, বাট প্রায় বাংলাদেশের সমান আয়তন প্রায় আমাদের এই সমুদ্রের ভিতরে আছে। এখানে যে মাছ আছে, এখানে যে গ্যাস আছে, এখানে যে খনিজ সম্পদগুলো আছে, সেই সম্পদগুলো একচ্ছত্র মালিকানা কে পাবে? বাংলাদেশ পাবে। তাহলে একটু আমরা দেখব এই সীমানাটি কত। দেখেন, আমাদের যে উপকূল ভাগ, এই যে উপকূলের যে সীমারেখা লাস্ট, তাই না? এখান থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত। আচ্ছা, মনে রাখবেন যে 1 নটিক্যাল মাইল সমান 1.83 সামথিং
হচ্ছে আপনার কিলোমিটার, তার মানে নটিক্যাল মাইল অনেক বড়, কিলোমিটারের প্রায় ডাবল। আচ্ছা, আমাদের এই মহিষোপান এরিয়া যেখানে লাস্ট প্রান্ত, হ্যাঁ, এখান থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত যে সীমানা আছে এটি হচ্ছে আমাদের রাজনৈতিক সীমা। তাহলে যে বলা হয় বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত, এটি আনসার হবে 12 নটিক্যাল মাইল। কত বলেন তো? 12 নটিক্যাল মাইল। ওকে, এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সীমা। আচ্ছা, এর বাইরেও আছে আমাদের অর্থনৈতিক সীমা। আমাদের এই যে ভাটা যেখান থেকে শেষ হয় আর কি, এখান থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত, কত ভাইয়া? 200 নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রের ভিতরে যে ভূখণ্ড আছে, যে এলাকা আছে, এটি হচ্ছে আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা। এটি হচ্ছে কি বলতো আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল পর্যন্ত। ওকে, আচ্ছা, এর বাইরেও আমাদের মহিষোপান এরিয়া আছে, দেখেন এখান থেকে শুরু করে একেবারে 354, কত বলুন তো? এখান থেকে শুরু করে 354 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে আমাদের যে সীমানা আছে, এটি হচ্ছে আমাদের মহিষোপান এরিয়া। বুঝছেন তো? এই সীমানার মধ্যে এইদিকে ভারত, এদিকে মায়ানমার, কেউ ঢুকতে পারবে না। তার মানে এই ভূখণ্ড থেকে 354 নটিক্যাল মাইল, অনেক কিন্তু, প্রায় 700 কিলোমিটার পর্যন্ত হবে। 700 না হলে প্রায় 650 কিলোমিটার হবে। এখানে যে সীমানা দেখতে পাচ্ছেন আপনারা, এই সীমানার মালিক কিন্তু বাংলাদেশ। এটি কিন্তু সমুদ্রে। এখন এটার গুরুত্ব আছে কিনা? অবশ্যই আছে। এটার যে গুরুত্ব, এই গুরুত্বটাকে আমরা বলি ব্লু ইকোনমি। কি বলি বলেন তো? ব্লু ইকোনমি অথবা সমুদ্র অর্থনীতি বলা হয়। এইখানে যে সমুদ্র সম্পদ আছে, মাছ আছে, বিভিন্ন সামুদ্রিক শৈবাল আছে, তারপর হচ্ছে বিভিন্ন রকম খনিজ দ্রব্য আছে, এই দ্রব্যের মালিক হচ্ছে, এটার মালিকও বাংলাদেশ। বুঝতে পারছেন কিনা? এখন এই যে সীমানাটা, এই সীমানাটার কিন্তু যে ভূখণ্ডগুলো মানে ইয়াগুলো আছে, এখানে যেগুলো দ্বীপ জাগে, সেই দ্বীপ জাগলে সেই দ্বীপের মালিক কে হবে? অবশ্যই বাংলাদেশ হবে। ঠিক আছে? এই যে যে এখানে যে সম্পদটা আছে, সেই সম্পদটা হচ্ছে এখনো অনেকটা আমরা ভোগ করতে পারি না। কিভাবে পারি না? কারণ আমরা অনেক ডেভেলপ কান্ট্রি না। আমাদের মাছ ধরার জন্য আমাদের ট্রলারগুলো খুব বেশি দূরে যায় না, তাই না? আমাদের ওই ধরনের প্রযুক্তি নেই বলে আমরা এখানকার যে সামুদ্রিক সম্পদটা আছে, এটা আমরা ভালো ইউটিলাইজ করতে পারি না। বাট এটা কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য সংরক্ষিত অবস্থায় আছে। এখানে অনেক তিমি আছে, এখানে অনেক হাঙর আছে, এখানে অনেক বড় বড় মাছ আছে, সেগুলো আমরা এখনো সংগ্রহ করতে পারি না। সো এই যে অধরা যে ইয়াটা রয়ে গেছে, সম্পদটা, এই সম্পদটার নাম হচ্ছে ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি। ঠিক আছে? সমুদ্র অর্থনীতি কি বুঝতেই পারছেন? এইটা, এই ব্লু ইকোনমি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, লিখিতের জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের দুই সীমানা। এর বাইরে কি আমরা আরো কিছু পড়াবো? আচ্ছা, একটু দেখি আমাদের উপস্থিতি কত। আপনারা একটু বলেন তো, আর পড়াবো কিনা, নাকি এখানে শেষ করব? উপস্থিত ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কি শেষ করব নাকি আর একটু আগাবো আমরা, নাকি একটানা হয়ে যাচ্ছে ক্লাস? কই কেউ কমেন্ট করেন আপনারা, দেখি। পড়ান প্লিজ, একজন বলছে। আচ্ছা, আচ্ছা, আপনারা যদি ক্লাস করতে চান তাহলে আমার গ্রুপটা আপনারা কি করতে পারেন, ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল, আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল থেকে আপনারা ক্লাস পাবেন রেগুলার, আর চাইলে ওখানে ক্লাস করতে পারবেন। আচ্ছা, আরেকটু পড়াইতে হলে আরেকটু, আর 5 মিনিট, ঠিক আছে? আর 5 মিনিট পড়াই আমরা এইটা শেষ করতে চেষ্টা করব। আচ্ছা, দেখি। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, যেহেতু আমরা শুরু করছিলাম, শেষ করে দেই এটা সীমানাটা। আচ্ছা, আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই চারদিকে কি আছে একটু দেখবো। আচ্ছা, যদি বলি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, স্থান আর হচ্ছে উপজেলা কোনটি? আচ্ছা, দেখেন যে বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়। এটা কোন জেলা? পঞ্চগড়। ঠিক আছে? তাহলে বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম পঞ্চগড়।
আর বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম হচ্ছে কক্সবাজার। দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কক্সবাজার। তাহলে সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, সর্বদক্ষিণের জেলা হচ্ছে কোনটা? কক্সবাজার। যেমন ইন্ডিয়ানরা বলে কাশ্মীর টু কন্যাকুমারী, যেমন গানেও আছে দেখবেন আপনারা, কাশ্মীর হচ্ছে সবচেয়ে উত্তরে ছিল, আর দক্ষিণে ছিল হচ্ছে কন্যাকুমারী অন্তরীপ, একেবারে শ্রীলঙ্কার পাশে। তো আমরাও বলি অনেকে টেকনাফ থেকে তেতুলিয়া, তাই না? তাহলে এই যে টেকনাফ, এই টেকনাফ হচ্ছে কোথায় আছে? কক্সবাজার জেলায়, সর্বদক্ষিণের উপজেলা। আর তেতুলিয়া হচ্ছে পঞ্চগড়ের সর্বোত্তরের উপজেলা, অথবা বাংলাদেশের সর্বোত্তরের উপজেলার নাম হচ্ছে কি? তেতুলিয়া। তাহলে জেলা যদি বলি পঞ্চগড়, আর জেলা বললে দক্ষিণে কি আছে? কক্সবাজার। আচ্ছা, এখন যদি বলি উপজেলা বা থানা, আচ্ছা উপজেলা, সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে আমাদের তেতুলিয়া, সরি দক্ষিণ জেলা, সর্বোত্তরের উপজেলা হচ্ছে তেতুলিয়া, আর সর্বদক্ষিণের উপজেলার নাম হচ্ছে টেকনাফ। মনে থাকবে? আচ্ছা, এবার যদি বলি স্থান, আচ্ছা বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের নাম হচ্ছে এই তেতুলিয়া উপজেলার বাংলা বান্ধা। এটির নাম হচ্ছে বাংলা বান্ধা। এই বাংলা বান্ধা একটা স্থলবন্দর, এটি হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের স্থান, ঠিক আছে, ইন্ডিয়া বর্ডারে একেবারে। আর সর্বদক্ষিণের স্থান বললে কিন্তু আবার টেকনাফ উপজেলা হবে না, কারণ এখান থেকে দক্ষিণ দিকে আছে সেন্ট মার্টিন দ্বীপ, সেখান থেকেও দক্ষিণে আছে কি? সেরা দ্বীপ। তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম হচ্ছে কি বলতো? সেরা দ্বীপ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে উত্তরে আছে বাংলা বান্ধা, আর দক্ষিণে কি আছে? সেরা দ্বীপ, ঠিক আছে। এটি হচ্ছে সর্বদক্ষিণের স্থান। এবার দেখবো আমরা পূর্ব। আচ্ছা, বাংলাদেশের সর্বপূর্বের জেলার নাম হচ্ছে বান্দরবান। কি বলতো? বান্দরবান। আর সর্বপশ্চিমের জেলার নাম হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। এটা ওকে। তাহলে সর্বপূর্ব দিকের সিলেট না, কিন্তু মনে রাখবেন সবচেয়ে পূর্বের দিকের জেলার নাম হচ্ছে কি? বান্দরবান। আর সর্বপশ্চিমের জেলার নাম হচ্ছে কি বলতো? চাঁপাই নবাবগঞ্জ। এটা মনে রাখবেন। আচ্ছা, এখন দেখি আমরা উপজেলা। বাংলাদেশের সর্বপূর্বের উপজেলার নাম হচ্ছে এই বান্দরবানের থানচি। কি বলতো? বান্দরবানের থানচি। আর সর্বপশ্চিমের উপজেলার নাম হচ্ছে এই চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ। কি বলতো? শিবগঞ্জ। ওকে। এবার দেখবো আমরা সর্বপূর্বের স্থানের নাম কি। আচ্ছা, সবচেয়ে পূর্ব দিকে যে স্থানটি আছে এখানে, তার নাম হচ্ছে আখান ইঠং। কি বলতো? নামটা খুবই সোজা, আখান ইঠং। তাহলে বান্দরবানের থানচি উপজেলার আখান ইঠং হচ্ছে বাংলাদেশের সর্বপূর্ব দিকের স্থান, এইটা ওকে। আর সবচেয়ে পশ্চিমের স্থান হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা। জায়গার নাম হচ্ছে কি? মনাকষা। এই মনাকষা হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান। তাহলে মনে থাকবে। তাহলে জেলা, উপজেলা। আচ্ছা, আবারও একবার বলি, বাংলাদেশের সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, সর্বদক্ষিণের জেলা হচ্ছে কি? এই কক্সবাজার। আচ্ছা, সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবান, আর সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। ওকে। এবার আসবো উপজেলা। আচ্ছা, বলে রাখি যে বাংলাদেশের সর্বোত্তরের উপজেলার নাম হচ্ছে পঞ্চগড়ের তেতুলিয়া, আর সর্বদক্ষিণের উপজেলার নাম হচ্ছে বাংলাদেশের কি বলতো? কক্সবাজারের টেকনাফ। আচ্ছা, সর্বোত্তরের স্থান হচ্ছে পঞ্চগড়ের বাংলাবান্ধা, আর সর্বদক্ষিণের স্থান হবে হচ্ছে কি বলতো? এই সেরাদ্বীপ। আচ্ছা, যদি বলি ইউনিয়ন, তাহলে অ্যান্সার হবে সেন্ট মার্টিন। আচ্ছা, পূর্ব দিকের উপজেলার নাম হচ্ছে থানচি, আর সর্বপশ্চিম উপজেলার নাম হচ্ছে কি? শিবগঞ্জ। আচ্ছা, পূর্ব দিকের স্থানের নাম হচ্ছে আখান ইঠং, আর সর্বপশ্চিমের স্থানের নাম হচ্ছে মনাকষা। এটি হচ্ছে বাংলাদেশের 4 দিক। বুঝতেই পারছেন? আচ্ছা, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। আর এই তো, আজকে আর না পড়াই, আপনারা ভালো থাকবেন। আর আমার গ্রুপটি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল আপনারা ওখানে দেখতে পারেন। ওখানে রেগুলার পোস্ট দেওয়া হয়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ওইখানে করতে পারেন। প্রশ্ন করলে ভালো হয় সব থেকে। তো প্রশ্ন করলে আমি ওখানে অ্যান্সার দিই। ধরেন এখান থেকে কোনো প্রশ্ন থাকলে ওখানে প্রশ্ন করতে পারেন। কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল নামে যে গ্রুপটা আছে, 12,000 সামথিং দেখবেন, 12,700 সামথিং। এইটা হচ্ছে আমার গ্রুপ। ওখানে আপনারা
প্রশ্ন করলে আমি অ্যান্সার দিব, সবচেয়ে ভালো হয়। আর স্বপ্নপূরণ গ্রুপে আমাদের রেগুলার ক্লাস চলবে, আমাদের শিডিউল ক্লাসগুলা। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আর আমাদের যে 2টা বই আছে, আবারও বলি, সেই 2টা বই আপনারা কিন্তু কিনবেন। একটা জিকে পাওয়ার, আরেকটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো রাখি। আগামী সপ্তাহে দেখা হচ্ছে ঠিক এই দিনে, এই সময়ে। আল্লাহ হাফিজ।